কি অবস্থা সবার? ভাই ভালো। এক মিনিট। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাই। আচ্ছা, তো শুরু করলাম। টাইটেল তো দেওয়াই আছে কি, ফর্মুলা ইউটির বেসিক ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং প্রসেস, ফর্মুলা স্টুডেন্ট কার্ড। আচ্ছা, তো এটা বলার আগে আমরা বলি, তো তোরা তো সবাই জানোসই যে আমাদের ফার্স্ট গাড়ি কয়দিন আগে বানানো শেষ হয়েছে। তো ওইটার এক্সপিরিয়েন্স খালি শেয়ার করবো আর কি, যে আমরা কি কি ডিসিশন নিয়েছিলাম, ডিজাইন ডিসিশন আর ম্যানুফ্যাকচারিং প্রসেস কি কি ফলো করছিলাম। তো আমি এক্সপার্ট কেউ না, তো আমি ইন জেনারেল কোনো কথা বলতে পারবো না। আমরা কি কি ভুল করছি, কি কি ডিসিশন নিছি, কি কি প্রসেস ফলো করছি, এগুলাই আজকে ওভারঅল একটা আলোচনা হবে আর কি। তো ওভারঅল আলোচনা শুরু করার আগে, মানে তোরা যে অনেকেই মানে ফর্মুলা স্টুডেন্ট টিমে জয়েন দিছিস আমাদের, বা নরমালি বিভিন্ন টিমে যারা জয়েন দেয়, তো তাদের গোলটা কি থাকে, মানে তোরা কি জানতে, মানে কি কি জন্য জয়েন দিছিস? এখন যদি বলি যে শুধু ফান, শুধু মজা করতে জয়েন দিছিস, যে অনেকে শুধু টিমে জয়েন দেয়া নাই হয়ে যায়, 4 বছর পরে আইসা খালি গাড়ির সামনে ছবি তুললে, কাজ কামে নাই, তাইলে করতে পারো, সমস্যা নাই, কিন্তু তোরা কিছু শিখবি না আসলে। আর যদি এখন বলি যে মানে তোরা শিখতে আর অ্যাপ্লিকেশন করতে জয়েন দেস, তাইলে ভালো। আচ্ছা, আমি এই দুইটা হচ্ছে আমার পার্সোনাল লেভেলে কি কি গোল আছে, এই দুইটার কথা। আর এই তিনটা হচ্ছে আমার ফুল টিমের গোলটা কি, এটা ডিফাইন করতেছে আর কি। তো পার্সোনাল লেভেলে যেটা বললাম, তো শিখতে আর অ্যাপ্লিকেশন করতে জয়েন যারা দিতে দিছস, তাদের জন্য তারা ভালো শিখবে, অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবি। আর টিমের গোল, টিম ওয়াইজ গোলটা কি, এখন ফুল ধর ফর্মুলা আইওটি মানে ফর্মুলা টিমের মানে আমাদের গোলটা কি, যে আমরা ধর ফর্মুলা ভারত বা ফর্মুলা ইউকে বা জার্মানি কোনো একটা টিম কম্পিটিশনে যায় কি আমরা জিততে আসবো, এটা কি আমাদের গোল? নাকি শুধু স্ট্যাটিক ইভেন্ট ক্লিয়ার করবো, এটা আমাদের গোল? নাকি শুধু ডাইনামিক ইভেন্ট ক্লিয়ার করবো, এটা আমাদের গোল? আচ্ছা, এটা তো জানোস তোরা যে প্রত্যেকটা ইভেন্টে দুইটা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ইভেন্ট আর একটা হচ্ছে ডাইনামিক ইভেন্ট। এখন আমি যদি বলি আমাদের গোল বা ফর্মুলা আইওটির গোল বা বাংলাদেশের যে কোনো টিমের গোল হচ্ছে কোনো একটা, ধর ইউকেতে গেলাম আমরা, এফএস ইউকেতে গেলাম বা জার্মানিতে গেলাম বা জাপান গেলাম, গিয়ে আমরা জিততে আসবো, এটা হচ্ছে আমার বাংলাদেশের কোনো একটা টিমের গোল, তাহলে এটা খুবই আনরিয়েলিস্টিক একটা গোল হবে। মানে এটা করা সম্ভবই না, বাংলাদেশের টিম একটা দুইটা। কিন্তু তুই যদি জার্মানি, জাপান, ইউএস, ইউকে, ওদের যে কোনো নর্মাল ভার্সিটিতে যা, ওদের প্রত্যেকটা টিমের বয়স 20 বছর, 25 বছর, সবার প্রতি বছর একটা করে গাড়ি বানায়, মানে ওদের সাথে এক্সপিরিয়েন্সে কুলানো সম্ভবই না। তো কি মানে উইনিং হচ্ছে কি খুবই আনরিয়েলিস্টিক একটা গোল, এটা সম্ভবই না আমাদের। আমাদের ম্যাক্সিমাম গোলটা কি হওয়া উচিত, আমরা কোন এক বছরের মাথায় আমরা এমন একটা গাড়ি বানাবো যে গাড়িটা হচ্ছে আমার স্ট্যাটিক ইভেন্ট ক্লিয়ার করতে পারবে আর গাড়িটা চলবে। এই তোর গোলই হচ্ছে আমার অনেক বিশাল কিছু বাংলাদেশ একটা টিমের জন্য। এটা মানে এখন অনেকের কাছে মনে হতে পারে মানে ভাই তাহলে এত কষ্ট করতেছি আমরা, টিম এত টাকা খরচ করে যাব বিদেশে, এত কিছু করতেছি, তাইলে জিততে যাব না? এটা এখন এখন তোরা যদি এটা ভাই কথা কইছিস, এটা খুবই আনরিয়েলিস্টিক। তো আমাদের মেইন গোল হচ্ছে স্ট্যাটিক ইভেন্ট ক্লিয়ার করা আর ডাইনামিক ইভেন্টে পার্টিসিপেট করা, এটাই হচ্ছে আমাদের মেইন গোল। পার্সোনাল লেভেলের গোল তো বললামই, যে শুধু মজা করতে চাইলে তোরা কিছু শিখবি না, আর কাজ করতে চাইলে অনেক কিছু শিখবি। আচ্ছা, শুরু করলাম এখন মেইন জিনিস। কথা তো ঠিকঠাক শোনা যেতেছে নাকি? কেউ একটু রেসপন্স করিস মাঝে মাঝে। ভাই শোনা যাইতেছে। জি ভাই, জি ভাই শোনা যাইতেছে। আচ্ছা, তো গাড়ি বানানোর আগেই ফার্স্টে আমরা একদম একদম মনে করো আমার একটা খাতা কলম নিয়ে বসছি, আমরা ডিসিশন নিব আমরা কি গাড়ি বানাবো, কেমনে কি করবো, জিনিসপত্র কিনা লাগবে, বানানো লাগবে, কি কি করবো। তো গাড়ি বানানো মানে শুরু করা লাগবে হচ্ছে 3টা ডিসিশন দিয়া। ফার্স্টে কি আমার একটা চ্যাসিস লাগবে, একটা কি ইঞ্জিন লাগবে, আর একটা কি আমার মানে আর 4টা টায়ার লাগবে।
তো এগুলো দিয়ে তোমার গাড়ি হয়। আর টাইম লাইন মানে আমি কয় বছর সময়ের মধ্যে বানাইতেছি, 1 বছর বা 8 মাস, বা কম্পিটিশন আমার কত দূর, ওই হিসাবে আমি কি কি ডিসিশন নিব। আচ্ছা, তখন ভালো কথা। তো আমরা ফার্স্টে খাতা কলম নিয়ে ডিসাইড করলাম কি আমরা একটা স্পেস ফ্রেম চ্যাসিস বানাবো। ঠিক আছে, এখন স্পেস ফ্রেম চ্যাসিস কি? স্পেস ফ্রেম চ্যাসিস তো সবাই চিনো আশা করি। মানে যে চ্যাসিস, ওই যে আমাদের চ্যাসিস যেরকম, ছবি কি আছে আমার কাছে, এক মিনিট। এই যে ধর এটা মনে করি, এটা হচ্ছে স্পেস ফ্রেম চ্যাসিস, ঠিক না? আমরা বার টার দিয়ে অনেক কিছু কইরা একটা চ্যাসিস বানাইছি। তো এক একটা স্পেস ফ্রেম চ্যাসিস এর মেইন সংজ্ঞাই হচ্ছে কি আমার আলাদা আলাদা পার্টস থাকবে, আলাদা আলাদাভাবে আমি জোড়া জোড়া লাগায় লাগায় বানাবো। আর তাহলে এখন প্রশ্ন করতে পারো ভাই মনোকক চ্যাসিস কেন বানাইতেছি না? মনোকক চ্যাসিস এর সংজ্ঞা কি? মনোকক চ্যাসিস এর সংজ্ঞা হচ্ছে আমার কি একটা সিঙ্গেল শেল, একটা সিঙ্গেল কার্বন ফাইবারের শেল থাকবে। এই শেলের মধ্যে আমি একটা মানে একটা সিঙ্গেল স্ট্রাকচারের মধ্যে সবকিছু থাকবে। এখন আমি যদি দেখাই তো দেখে মনোকক চ্যাসিস কিরকম হয়। এই যে মনে করি এরকম একটা কার্বন ফাইবার স্ট্রাকচারের মধ্যেই সবকিছু থাকবে। এটা কেন বানাইতেছি না ভাই? আমরা কেন কি বানাইতেছি কেন? স্পেস ফ্রেম কেন বানাইতেছি? ফার্স্ট অফ অল আমাদের কাছে কি নাই? যদি ধর আমার কাছে টাকা আছে, অনেক টাকা আছে, ফার্স্ট অফ অল টাকা তো নাই, কিন্তু ধরলাম আমাদের কাছে অনেক টাকা আছে, কিন্তু তবুও আমাদের কাছে ওই পরিমাণ এক্সপার্টিস বা ওই পরিমাণ ফ্যাসিলিটিস বাংলাদেশে নাই যেটা দিয়ে আমরা মনে করতেছি বানাইতে পারবো। মানে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটিতেই নাই, ইন্ডাস্ট্রিয়াল লেভেলেও নাই। স্পেস চ্যাসিস বানাইতে হলে খুব বড় বড় ওভেন লাগে আমার কার্বন ফাইবার কি করার জন্য, মানে কার্বন ফাইবার কিওর করার জন্য বড় বড় ওভেন, বড় বড় পাম্প, অনেক কিছু লাগে। ওইসব বাংলাদেশে ফ্যাসিলিটি নাই, আমরা মনে করতেছি আমাদের এক্সপার্টিসও নাই। আর সেকেন্ড অফ অল কি আমাদের টাকাও নাই, অনেক টাকার ব্যাপার সেপার। থার্ড অফ অল কি আমাদের কমপ্লেক্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। স্পেস ফ্রেম চ্যাসিসে একটা ভুল হইলে কি আমি একটা বার এই জায়গাটা ভুল হয়েছে আমি কাইটা এখানে আরেকটা বার লাগিয়ে দিতে পারবো, কিন্তু কি মনে করতেছি একবার বানাই ফেললেই শেষ। আচ্ছা, আর কি টেস্টিং ফ্যাসিলিটিও তো নাই, এটা তো বললামই বাংলাদেশে নাই। আচ্ছা, এখন এই জন্য আমরা ডিসাইড করলাম কি আমরা স্পেস ফ্রেম চ্যাসিস বানাবো। আচ্ছা, তো এখন চ্যাসিস এর কাজ শেষ। আর আমার কি সিলেক্ট করা লাগবে? ইঞ্জিন সিলেক্ট করা লাগবে। তো ভাই বলতে পারো যে ভাই রুলস এটা দেওয়া আছে হাইয়েস্ট 710 সিসি পর্যন্ত আমরা ইউজ করতে পারবো 4 সিলিন্ডার। তো আমরা কেন 1 সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন কেন ইউজ, মানে কেন বাছাই করতেছি? এটা আবার সেম কাহিনী আমাদের কাছে। ও আচ্ছা, এক্সপার্টিস নাই। ফার্স্ট অফ অল যদি আমি টাকার কথা বাদই দিলাম, ধর আমাদের কাছে অনেক টাকা আছে, তবুও আমাদের কাছে কি নাই? এক্সপার্টিস নাই। এক্সপার্টিস নাই, আমার হাতে লেখা অনেক বিশ্রী, মাউস দিয়ে লিখতেছি তাই। এখন আমাদের কাছে ওই পরিমাণ এক্সপার্টিস নাই। তারপরে সেকেন্ড অফ অল হচ্ছে 4 সিলিন্ডার ইঞ্জিন মেইনটেনেন্স করা অনেক কষ্ট, অনেক কুলিং এর ব্যাপার স্যাপার আছে। তারপরে অনেক মুভিং, 4 সিলিন্ডার মানে কি 4টা সিলিন্ডার, 4টা জিনিস নড়াচড়া করবে, মুভিং পার্টস বেশি, কুলিং বেশি লাগবে। কুলিং বেশি লাগলে কি পরে এগুলারে আমার ঠিকঠাক করে রাখার জন্য ইলেকট্রনিক্স বেশি লাগবে, সেন্সর বেশি লাগবে। তারপরে আমার 4টা সিলিন্ডারের জন্য 4 মাথাওয়ালা কি লাগবে, এয়ার ইনটেক সিস্টেম বানানো লাগবে, খরচ বেশি পড়বে। আবার বাংলাদেশে তো এগুলো পাওয়া যায় না, বাইরে থেকে আনতে হবে, হাই কস্ট, হাই ট্যাক্স, সবকিছু বেশি। তো আমাদের কি 4 সিলিন্ডার 7 সিসি ইঞ্জিন বাদ আমাদের এখন 1 সিলিন্ডার ইঞ্জিন খোঁজা লাগবে। আর 1 সিলিন্ডার ইঞ্জিনের মধ্যে কি কি অপশন আছে এটা সামনে আসতেছে, ওইটা আমরা পরে বলতেছি। তাহলে আমরা কি ডিসাইড করলাম যে আমরা এখন কি 1 সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন ইউজ করব। আচ্ছা, এখন কি আমরা দুইটা জিনিস ডিসাইড হয়ে গেল, এখন আমাদের কি বাকি আছে? চাকা। এখন চাকা কি চাকা আমরা কি ইউজ করতেছি? রোড টায়ার, নরমাল গাড়ির চাকা। কোনো স্লিক্স বা রেসিং হুইল, রেসিং রিম এগুলা কেন ইউজ করতেছি না? আবার সেম কাহিনী, আমাদের কাছে টাকা নাই। আর বাংলাদেশে ইম্পোর্ট কস্ট অনেক বেশি, মানে ট্যাক্স অনেক বেশি দেওয়া লাগে, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টিম হিসেবে আমাদের কাছে ওই পরিমাণ টাকা নাই। তো আমরা এখন রোড টায়ার ইউজ করা লাগবে। তো ডিসাইড করলাম রোড টায়ার ইউজ করলাম। টাইমলাইন এখন আমার ধর ইউকে, এফএস ইউকে হয় এক টাইমে, চায়না হয় আরেক টাইমে, ভারত হয় জানুয়ারিতে। এখন কোনটাকে আমি টার্গেট করতেছি ওই টাইমলাইন অনুযায়ী আমাকে শুরু করা লাগবে। মিনিমাম আমার কাছে 1 বছরের বেশি সময়, মানে ফার্স্ট ইয়ার টিম হলে 1.5 বছর, আর সেকেন্ড ইয়ার বা আরো এক্সপার্ট টিম হলে মিনিমাম 1 বছর হাতে নিয়ে কাজ শুরু করা লাগবে, ডিজাইন ফেজ থেকে শুরু করে একদম টেস্টিং পর্যন্ত। এই 4টা কনসিডারেশন নিয়ে হাতে নিয়ে আমাদের কাজ শুরু করা লাগবে। বুঝা গেছে? কেউ একটু রেসপন্স করিস? জি ভাই। জি ভাই। আচ্ছা,
তো ফার্স্টে যে বললাম আমরা কি কি ডিসাইড করলাম যে এখন আচ্ছা টায়ার দিয়ে শুরু করি, তো আমরা কি কি ডিসাইড করলাম রোড টায়ার ইউজ করব। তো এখন রোড টায়ারের ক্ষেত্রে সরি এখন রোড টায়ার, হ্যাঁ রোড টায়ারের সবকিছু ডিসঅ্যাডভান্টেজ, তাও আমি কয়েকটা অনেক কষ্ট করে কয়েকটা অ্যাডভান্টেজ বাই করছি। ডিসঅ্যাডভান্টেজ কি কি, আমার রাবার অনেক শক্ত থাকে, এগুলার গ্রিপ অনেক কম, লোয়ার গ্রিপ। যেমন রেসিং টায়ারের রাবার গুলো অনেক নরম নরম হয়, তাই গ্রিপ অনেক ভালো হয়। আর রোড টায়ারের ক্ষেত্রে টায়ার প্রেসার অনেক বেশি থাকে, এই জন্য আমার কি হয় লোয়ার গ্রিপ মানে গ্রিপ অনেক কম হয়, ওয়েট অনেক বেশি, অনেক ভার। তারপরে কি টায়ার ডাটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমার রোড টায়ারের ক্ষেত্রে কোনো কি নাই, টায়ার ডাটা পাওয়া যায় না। যেমন কোনো রেসিং টায়ার যদি আমরা ইউজ করতাম, হুজিয়ার বা যে কোনো ভালো কোম্পানির যদি রেসিং টায়ার ইউজ করতাম, তো সবগুলাই আমার একটা টিটিসি টায়ার টেস্টিং কনসোর্টিয়াম এটার আন্ডারে থাকে। তো টায়ার টেস্টিং কনসোর্টিয়ামের আন্ডারে আমার সবগুলা রেসিং টায়ার ডাটা থাকেন। টায়ার ডাটা মানে কি, টায়ার ডাটা মানে হচ্ছে ডিফারেন্ট লোড কন্ডিশনে আমার ভার্টিক্যাল লোড কত, ল্যাটারাল লোড কত, হাইয়েস্ট কত মানে ফোর্স অ্যাবজর্ব করতে পারে, স্লিপ অ্যাঙ্গেল, টায়ার স্লিপ অ্যাঙ্গেল, তারপরে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, মানে অনেক কিছুই, মানে টায়ারের যাবতীয় যা যা আছে সবকিছুই টিটিসির আন্ডারে আমার রেসিং টায়ার গুলাতে পাওয়া যায়। কিন্তু আমি তো নর্মাল রাস্তার দোকান থেকে গাড়ির টায়ার কিনতেছি, তাহলে ওইগুলাতে তো আর এত কিছু থাকবে না। তো আমাকে কোনো টায়ার ডাটা নাই, তো টায়ার ডাটা আমরা কি করব, অ্যাজিউম করে নিতে হয়, রিজনেবল ভ্যালু অ্যাজিউম করে নিতে হয়। আর বিভিন্ন পেপার বা ডিফারেন্ট অন্যান্য টিম আগে যারা কাজ করছে ওরা কিরকম ডাটা পাইছে, কিরকম ভ্যালু পাইছে, ওইগুলা থেকে বাই করে একটা অ্যাজিউম করতে হয়। আর নিজেদের গাড়ি বানানোর পর নিজেরা টেস্ট করে বাই করতে হয় আর কি। এগুলো হচ্ছে আমার রোড টায়ারের ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ কিছু কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন কি লো কস্ট, টাকা কম। যেমন আমাদের এই 4টা টায়ারের দাম পড়ছিল মনে হয় 25 থেকে 30,000 টাকা, আমার ঠিক মনে নাই। কিন্তু তুই একটা রেসিং টায়ার কিনতে গেলে তোর 40 থেকে 50,000 টাকা, মানে 40 থেকে 45,000 টাকার মতো লাগে একটা কিনতে গেলে। আর তোর 4টা কিনতে গেলে হচ্ছে কত 1,60,000-80,000। আর তোর স্পেয়ার রেসিং টায়ারে অনেক অনেক ওয়ার এন্ড টিয়ার হয়, টেম্পারেচার। কারণ তুই যদি স্পেয়ার আরো 2 সেট রাখোস তাহলে কি প্রায় 3-4 লাখ টাকার ব্যাপার সেপার। এখানে আমার জানো শিখাই যে টায়ারের মধ্যে অনেক ধরনের প্যাটার্ন থাকে। এই প্যাটার্ন গুলা কি, আচ্ছা নর্মাল রেসিং টায়ারের মধ্যে হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্লিক্স আর একটা হচ্ছে ওয়েট টায়ার। স্লিক্সটা কি একদম প্লেন থাকে, যারা ফর্মুলা 1 টান দেখো যে একদম প্লেন, মানে কোনো প্যাটার্ন ট্যাটার্ন নাই, তো একদম ম্যাক্সিমাম। আবার অনেক সময় দেখো না বৃষ্টি হইলে আরেক ধরনের টায়ার ইউজ করে ফর্মুলার গাড়িতে, ওইগুলোর মধ্যে অনেক প্যাটার্ন ট্যাটার্ন থাকে। তো ওইগুলা কেন ইউজ করে, ওইগুলা মানে ফাঁকে টাকে দিয়া পানি টানি বাইরে হয়ে যাওয়ার জন্য ওই ওয়েট টায়ার গুলা ইউজ করে আর কি। তো এখানে আমার কি নর্মাল রোড টায়ারের মধ্যে ইনবিল্ট প্যাটার্ন আছেই, তাহলে আমার ওয়েট টায়ারের কোনো দরকার পড়তেছে না, আমার এটাই ওয়েট টায়ার হিসেবে কাজ করতেছে আর কি। এটা একটা সুবিধা বলতে পারো। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা আচ্ছা, এখন আসি চ্যাসিস। আচ্ছা চ্যাসিস জিনিসটা কি? চ্যাসিস জিনিসটা হচ্ছে কি, মানে আমার আচ্ছা এটা আমি একটা বইয়ের স্ক্রিনশট নিয়ে রাখছি, এটা আবার মানে স্যারদের মতো আর কি, এই যে স্ক্রিনশট নিয়ে স্লাইড টাইড বানাইছি কোনো রকম। আমি স্লাইড অনেক বাজে বানাই, আবার কেউ জাজ করিস না। আচ্ছা তো চ্যাসিস জিনিসটা কি, চ্যাসিস জিনিস তো বুঝছো, মানে চ্যাসিস জিনিসের আসলে মানে চ্যাসিসের রিকোয়ারমেন্ট কি কি, কয়টা রিকোয়ারমেন্ট ফিল আপ করা। 1 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে যে ফর্মুলার যে রুলস আছে, এটা মানে প্রত্যেক কম্পিটিশনের এক একটা রুলস থাকে, তো এই কি রুলস গুলা মাইনা চলা লাগবে। যেমন আমি যদি একটু দেখাই, যেমন আমি ফর্মুলা ভারতেরটাই দেখাই, যেহেতু ফর্মুলা ভারতের আমরা কদিন আগে পার্টিসিপেট করছি, একটু ইম্পেরিয়ালও করছি। এই যে দেখ চ্যাসিসের এই যে কিছু কিছু নিয়ম আছে যে কেমনে কি ওয়েল্ড করা লাগবে না করা লাগবে, এগুলো তোরা একটু রুল বুক গুলা পড়িস, তাইলে মানে আমি দিয়ে দিব না, তাও তোরা পড়িস তাহলে আরো ভালো বুঝবি। এই যে কত কোন বার কত হাইট কত কি এই সেই হাবি জাবি বহুত কিছু, মানে কত হাইটে থাকা লাগবে, কি করা লাগবে না, বোল্ট কেমন লাগানো লাগবে। একটা মেইন রুলস হচ্ছে ককপিট। এই যে দেখ ককপিট জিনিসটা কি, ককপিট জিনিস কি, যেখানে ড্রাইভার বসবে ঠিক না, তো ককপিটের মাপ দেওয়া আছে যে মিনিমাম একটু মাপে হইতে হবে হচ্ছে টপ ভিউ থেকে দেখলে, আর সাইড ভিউ সামনে ফ্রন্ট ভিউ থেকে দেখলে হচ্ছে এই মাপে হইতে হবে। তো এই দুইটা টেমপ্লেট আমার পাস করানো লাগবে কি চ্যাসিসের মাঝখান দিয়ে। তারপরে
এই যে আরো কিছু নিয়ম আছে যে ড্রাইভারের মাথা থেকে কত হাইট হইতে হবে এইসব। এটা একটা ডেমো ড্রাইভার, ওর নাম হচ্ছে পার্সি 95। মানে চ্যাসিস যেটা ডিজাইন করবো সবকিছু সব রুলস টুলস মাইনে বানানো লাগবে। আচ্ছা, তারপরে আরেকটা কি, আচ্ছা ড্রাইভারের জন্য ড্রাইভার, তারপরে ফুয়েল ট্যাঙ্ক, ইঞ্জিন সবকিছুর জন্য সিকিউর লোকেশন ঠিক করা লাগবে আগে থেকেই। তারপরে হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্রেংথ আর স্টিফনেস। আচ্ছা, স্ট্রেংথ আর স্টিফনেস কিন্তু সেম জিনিস না, একটু মাথায় রাখি। স্টিফনেস কি আমার যাতে রোল রেজিস্ট্যান্স করতে পারে, ওটা হচ্ছে আমার স্টিফনেস। আর স্ট্রেংথ মানে তো স্ট্রেংথ, শক্ত। সাফিসিয়েন্ট রোল আর স্টিফনেস থাকতে হবে যাতে আমার সাসপেনশন, স্টিয়ারিং সিস্টেম যা যা আছে সবকিছু আমার ঠিক মতো ধরে রাখতে পারে, যাতে আবার এক্সেলারেট করলে সবকিছু খুলে না পড়ে, ব্রেক করলে সবকিছু ভেঙে না যায়। আচ্ছা, আর ঠিক মতো ড্রাইভারের জায়গা নাও লাগবে। ড্রাইভারের কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ড্রাইভার বাঁচা থাকে সেই পরিমাণ স্ট্রেংথ থাকা লাগবে। আর সাপোর্ট হচ্ছে বডি ওয়ার্ক আর অ্যারোডাইনামিক্স। আচ্ছা, অ্যারোডাইনামিক্স এর কথা বাদই দেয়, আমাদের কোনো অ্যারোডাইনামিক্স নাই। আর যে পরিমাণ বডি ওয়ার্ক আছে ওইগুলো সাপোর্ট দেওয়া লাগবে। আচ্ছা, তো আমি শুরু করলাম চ্যাসিস ডিজাইনের। আচ্ছা, চ্যাসিস ডিজাইন পরে, আগে আসে আমার সাসপেনশন ডিজাইন। কিন্তু এখানে দেখানোর জন্য সুবিধার্থে আমি চ্যাসিসের আগে আগে রাখছি আর কি, মানে বলার সুবিধা হওয়ার জন্য। তো চ্যাসিস ডিজাইন আমার শুরু করার আগে আমার কয়েকটা আমরা একটা নিউটনের সূত্রে ফিরে যাই। নিউটনের সূত্র কি? নিউটনের ফার্স্ট সূত্র কি ছিল? যে আমার কোনো একটা বস্তু যদি আমি স্থির থাকে তাহলে সারা জীবন স্থির থাকতে চায়, আর যদি আমি আবার ধাক্কা দিয়ে যদি চলা শুরু করে তাহলে কি সারা জীবনই চলা শুরু। আচ্ছা, মানে যেটা বলতেছিলাম যে ভাই, মানে আমি চ্যাসিস বানাবো, এর সাথে নিউটনের সূত্রের কাজ কি? এত ফোর্স এত কিছু কই থেকে আসবে? তো ফার্স্ট সূত্র কি? আপনি স্থির থাকলে স্থির, আর চলতে থাকলেই চলতে থাকবে, ঠিক না? তো ধর আমার একটা গাড়ি চলতে আছে, মানে একটা গাড়ি থাইমা আছে, সরি একটা গাড়ি আমাদের গাড়ি ধর থাইমা আছে, যে রাস্তার মধ্যে বসে আছে, ফ্রন্ট ভিউ যদি দেখি, তাহলে কি আমার সারা জীবন থাইমাই থাকবে? আর আমি যদি ওরে ধাক্কা না দিই বা কোনো ফোর্স প্রয়োগ না করি, ঠিক না? এখন আমি ওরে ধাক্কা দিলাম, ইঞ্জিন দিয়ে ওরে চালাইলাম, এখন ওই সারা জীবন চলতে আছে। তোর আর থামানো লাগবে, তোর থামাইতে হলে কি কি আমার ব্রেক প্রয়োগ করা লাগবে, ব্রেক দেওয়া লাগবে। আবার এক্সেলারেট করতে চাইলে কি এক্সেলারেট দেওয়া লাগবে, টার্ন করতে চাইলে টার্ন করা লাগবে। তো আমার কি কি আসতে, অলরেডি আমার কয়েকটা ফোর্স আসা পড়ছে, ব্রেকিং ফোর্স আসা পড়ছে, এক্সেলারেটর ফোর্স আসা পড়ছে, টার্নিং এর ক্ষেত্রে ল্যাটারাল অ্যাক্সেলারেশন, এই সেই বহুত কিছু আসা পড়ছে। আর সেকেন্ড ল কি? তাহলে কি আমার ফার্স্ট ল থেকে আমার কি জানলাম যে আমার গাড়িতে থামাইতে হলে কি বিভিন্ন ধরনের ফোর্স লাগবে, চালাইতে হলে বিভিন্ন ধরনের ফোর্স লাগবে, এখান থেকে আমার ফোর্স জেনারেট হইতেছে। সেকেন্ড ল থেকে আমি কি জানলাম? সেকেন্ড ল মানে কি? এফ ইজ ইকুয়াল টু এম এ। এগুলা কিন্তু একদম বেসিক জিনিসপত্র, যে এফ ইজ ইকুয়াল টু এম এ কি। ধরলাম আমার অ্যাক্সেলারেশন ফিক্সড, ধরলাম 1.5 মিটার পার সেকেন্ডে অ্যাক্সেলারেশন। তাহলে এখন আমার কি ফোর্স সমানুপাতিক মাস, ঠিক না? আবার ফোর্স যত, মানে মাস যত কম বাড়বে তত ফোর্স বাড়বে, মাস যত কমবে তত ফোর্স কমবে। তাহলে কি আমার ফোর্স টোর্স কমায় রাখতে চাই যাতে আমার গাড়ি ঠিকঠাক মতো ভেঙে টেঙে না যায়, তাহলে কি আমার কি করা লাগবে? মাস কমায় রাখা লাগবে, ঠিক না? আমি যত বেশি মাস দিব তত কি ফোর্স তত বেশি উৎপন্ন হবে একটা ফিক্সড অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে। আমার মেইন গোল কি হবে? মাস কমায় রাখা। সেকেন্ড সূত্র থেকে আমি কি জানতেছি? আমার মেইন গোল হবে যত পারি মানে মাস কমায় রাখা। আর থার্ড ল থেকে কি জানি? যে সব ফোর্সের ইকুয়াল আর অপোজিট রিঅ্যাকশন আছে। তো আমার এটাই যে আমার যত যত ফোর্স বেশি দিব তত বেশি রিঅ্যাকশন পাবো। ওই রিঅ্যাকশন গুলারে কাউন্টার করার জন্য আমার কি এনাফ পরিমাণ স্ট্রেংথ সম্পন্ন চ্যাসিস বানাইতে হবে। আচ্ছা, আচ্ছা এখন যে এতক্ষণ ফোর্স টোর্স বললাম, ফোর্স কি আমরা তো জানোই যে ফোর্সের কি থাকে, আমার ম্যাগনিটিউড থাকে আর ডিরেকশন থাকে। তো আমার ফোর্সের ম্যাগনিটিউড আর ডিরেকশন ভালো মতো বুঝতে হবে চ্যাসিস ডিজাইনের ক্ষেত্রে। যে ফোর্স সবসময় কি আমার সরল রেখায় মানে স্ট্রেট লাইনে বেশি চলতে পছন্দ করে। মনে কর আমি এক চ্যাসিস একটা কার্ভ আছে, মনে কর এটা হচ্ছে ফ্রন্ট রোল হুক। তাহলে এখান থেকে আমার একটা ফোর্স আসতেছে, তাহলে আমার ফোর্সটা এই দিক দিয়ে যাইতে বেশি পছন্দ করবে, কিন্তু এখান পর্যন্ত আইসা ফোর্সটা এই দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে তার কিন্তু পাইপ হচ্ছে এই দিক দিয়া, তাহলে কি এই ফোর্সটা এই পাইপটা দিকে বেন্ড করার চেষ্টা করতেছে, ঠিক না? এখন বেন্ড যাতে না হয় তাই এনএফ পরিমাণ ডিজাইন আমার করা লাগবে, ঠিক না? তো আমার ফোর্সের যাতে কন্ট্রোল করা যায় ওই পরিমাণ নলেজ মাথায় নিয়ে ফোর্সের ম্যাগনিটিউড আর ডিরেকশন গুলো মাথায় রাখা
আমার ডিজাইন করা লাগবে আর কি। তো আচ্ছা, যেটা বলতেছিলাম, চেসিস ডিজাইন কামস ভেরি লেট, মানে চেসিস ডিজাইন সবার পরে করা উচিত। এই ভুলটা আমরা ফার্স্ট টাইম করছি, অনেক টিমে করে, যে চেসিস আগে ডিজাইন করে ওই চেসিস এর মধ্যে সবকিছু ফিট করানোর চেষ্টা করে। এটা অনেক বড় একটা ভুল। তাহলে দেখা যায় যে আমরা যে ডিজাইন পরিমাণ আউটপুট আশা করি ওইটা আসলে পাওয়া যায় না, মানে দেখা যায় যে অনেক ভুল ভাল ডিজাইন হয়ে গেছে, মানে যে জায়গায় জায়গা বেশি লাগবে ওই জায়গায় জায়গা নাই, আর যে জায়গায় জায়গা লাগবে না ওই জায়গায় জায়গা বেশি, এরকম অনেক সিচুয়েশন হয়ে যায়। তো চেসিস এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে চেসিস ডিজাইন কামস ভেরি লেট, এটা অনেক পরে। তো আচ্ছা, চেসিস এর আরেকটা গোল কি, যে সিম্পল স্টিফ রিলেটিভলি লাইট চেসিস, এটা তো ফার্স্টেই বললাম। ও আচ্ছা, আর ফোর্সেস নিড টু বি ফেড এট নোডস। আচ্ছা, তোরা স্ট্যাটিক্সে পড়ছস যে যখন একটা জিনিস নোডে থাকে তখন কি আমার স্ট্রেংথ বাড়ে, ঠিক না? আমি র্যান্ডমলি যদি একটা স্কোয়ার বক্সের মধ্যে ফোর্স দেই, আর স্কোয়ার বক্সটা যদি আমি একটা ট্রায়াঙ্গুলেশন করে একটা নোড বানাই, নোডে যদি ফোর্স দেই, তাহলে কি আমার এটা বেশি কার্যকরী, ঠিক না? এটা তো তোরা মানে স্ট্যাটিক্স থেকে, মানে 1-1 থেকে জানোস। তো আমার কি নোডের মধ্যে আমার যত ফোর্স উৎপন্ন হবে সবগুলারে আমি যাতে নোড দিয়ে পাস করাতে পারি, এটা আমার একটা গোল হওয়া লাগবে। আচ্ছা, আর নোড সংখ্যা আবার খুব বেশি দরকার নাই, মানে এখানে একটা নোড দিলাম, এখানে একটা নোড দিলাম, আন্তাজি মান্তাজি, মানে এই যে ধরো এখানে একটা স্কয়ার, এখানে আমি ট্রায়াঙ্গল এমনি বানালাম এত, এখানে কয়টা নোড হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এত নোড আমার দরকার নাই। মানে আমার যত as few as possible নোড, বুঝছো? যত কম নোট লাগবে তত কম পরিমাণ পাইপ লাগবে, তত কম ওয়েট হবে আমার। ওইটাও তো আমার একটা গোল, যে আমার এই যে থার্ড লো থেকে পাইছি, যে আমার কি মাস যত কম হয় তত ভালো। আচ্ছা, লোড পাথ, অ্যাটেনশন টু লোড পাথ, হ্যাঁ এটা মানে একই কথা, যে লোড গুলা এই যে মনে কর লোড, আমি এখানে লোড দেওয়ার পর লোডটাকে 3 ভাগে ভাগ হয়ে গেছে, তো লোডের পাথ গুলাও আমার মাথায় রাখা লাগবে, যে লোড গুলা কোন দিকে পাস হইতেছে। ও আর বললামই তো যে এফএস রুলস মাইনা চলে, এরকম রুলস তো ফার্স্টে বলছি। ও আচ্ছা, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, জাস্ট এনাফ রুম ফর এভরিথিং, মানে সবকিছু যাতে মানে মিনিমাম জায়গা হয় একটু পরিমাণ, মানে খুব বেশি জায়গা দেওয়ার দরকার নাই আমার। যেমন আমাদের একটা মেজর ভুল হয়েছিল আমাদের চেসিস ডিজাইনের, যে আমরা ড্রাইভার মনে করি এটা হচ্ছে আমাদের ড্রাইভার বসে আছে, মনে কর ড্রাইভারের পা, আর চেসিস হচ্ছে একটু, তা এত বড় তো আমার দরকার নাই, আমার পেডেল বক্স হচ্ছে এখানে, তো একটু পরিমাণ জায়গা আমাদের এক্সট্রা, এত জায়গা আমাদের দরকার নাই, শুধু আমাদের টার্নিং রেডিয়াস তখন অনেক কমে গেছে। তো জাস্ট এনাফ রুম ফর এভরিথিং কি আমাদের মনে করে চেসিসটা একটু এখানেই শেষ করে দিলে হইতো, আমরা একটু জায়গা এক্সট্রা রাখছি শুধু এটা দরকার নাই। কিন্তু আবার দেখা গেছে যে পিছনে ইঞ্জিনের জায়গা অনেক কম, পরে আবার এখানে ফুয়েল ট্যাঙ্কের জায়গা কম, মানে যেসব জায়গা, মানে এটাই বলছি যে এই 3 নাম্বার পয়েন্ট আর 8 নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে আমার হচ্ছে চেসিস ডিজাইন সবার পরে আসবে, আগে আমি সব জায়গা নির্ধারণ করবো সব কই আছে, এরপরে ওই পরিমাণ ওইটার অ্যারাউন্ড আমি জায়গা চেসিস বানাবো, মানে ডিজাইন করবো, যাতে সবকিছুর জন্য জাস্ট এনাফ পরিমাণ রুম থাকে, খুব বেশিও দরকার নাই, আবার যাতে একদমই না থাকে এটাও যাতে না হয়। একটু পর্যন্ত বুঝছো সবাই? জি ভাই। ভালো। জি ভাই। আচ্ছা, আচ্ছা, এগুলা একটা নর্মাল বেস কথাবার্তা বুঝলাম। এখন দেখ ডিজাইন কনসিডারেশন, মনে কর আমি এখন বসছি, আমরা আজকে যে মনে কর আজকে আমরা একটা চেসিস মানে একটা গাড়ি বানাবো, আমরা কিছু জানি না, আমরা একটা গাড়ি ডিজাইন শুরু করবো। তো ফার্স্টে আমার কি কি ডিজাইন, আচ্ছা ক্যানভাতে ডিজাইন করছিলাম তো এই জন্য এরকম হয়ে গেছে, এটা নিচে নেমে গেছে। আচ্ছা যাই হোক, তো আমরা ফার্স্টে কি কি প্যারামিটার, মানে প্যারামিটার তো বহুত আছে, সাসপেনশনের বলো চেসিসের সবকিছু অনেক বহুত প্যারামিটার আছে, আমরা ধর অনেক কিছু জানি না, আমার মানে কেমনে শুরু করতে হবে, স্টার্টিং কেমনে শুরু করতে হবে একটু জানলেই হবে আমাদের। কারণ স্টার্টিং কি হুইল বেস কি, এটা তো সব কি জিনিস সবাই জানো আশা করি। হুইল বেস হচ্ছে আমার মনে কর গাড়ি সাইড ভিউ, এটা হচ্ছে গাড়ির সাইড ভিউ, এই যে এই হুইল সেন্টার থেকে এই হুইল সেন্টার পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে আমার কি হুইল বেস, এটা যদি আমি সাইড ভিউ বলি, সাইড ভিউ। আচ্ছা, আর ট্র্যাক উইথ হচ্ছে ফ্রন্ট ভিউ কি, এই যে মনে করি আমি এখন এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ গাড়ির, ফ্রন্ট ভিউ কি, তাহলে ফ্রন্ট ভিউ আছে আমি যদি এই যে এটা হচ্ছে আমার টায়ারের কি মিডল প্লেন, আর এটা হচ্ছে মিডল প্লেন, এখানে হচ্ছে মাঝখানে যে ডিসটেন্স, এটা হচ্ছে আমাকে ট্র্যাক উইথ। তো আমার গাড়ির ডিজাইন এই শুরু করার আগেই আমার কি কি মাথায় রাখতে হবে, একটা হচ্ছে হুইল বেস, একটা হচ্ছে আমার ট্র্যাক উইথ।
এখন হুইল বেস আমি কত ধরবো, কত ধরবো, 3 মিটার ধরবো, 4 মিটার ধরবো, কত ধরবো এটা তো আমি জানি না। এখন আমার কিসে বলে দেওয়া আছে রুলসে, যে এই জন্য একটু রুল বুকটা পড়া উচিত, যে এই যে দেখ রুল বুকে বলে দেওয়া আছে যে মিনিমাম 1500 কত জানি 25, হ্যাঁ মিনিমাম 1525 হওয়া লাগবে হুইল বেস, মিলি 1525 মিলি হওয়া লাগবে। কই জানি আছে, এই যে এটা বলে দেওয়া আছে, দাগে রাখছিলাম অনেক আগে। আচ্ছা, ভেহিকল মাস্ট বি হুইল বেস এট লিস্ট 1525, এর থেকে বড় হইতে পারবে কিন্তু এর কম হইতে পারবে না, ঠিক আছে। তো আমার ধরলাম আমার 1525 থেকে আমরা শুরু করলাম। আচ্ছা, পুরা গাড়ির ডিজাইনে কিন্তু আমার একটা আইটারেশন প্রসেস, একটা নিউমেরিক্যাল প্রসেস বলতে পারো, যে এটা আবার কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। এটা চেঞ্জের কোনো শেষ নাই, যতদিন পর্যন্ত গাড়ি বানায় একদম রাস্তা না চালাবে এর আগ পর্যন্ত গাড়ি ডিজাইনের আইটারেশনের সংখ্যার নাম্বার কোনো শেষ নাই। এই জন্য আমার একটা পয়েন্ট পর্যন্ত যায় আমার আইটারেশন স্টপ করে আমার ফাইনাল ডিজাইন ফিক্স করা লাগবে, বুঝছো? সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটাতে আমরা পরে আসতেছি। তো ধরলাম এখানে কত হুইল বেস 1525 মিলি, মিনিমাম যেটা ধরছে বলছে ওইটাই আমরা ধরলাম। আর ট্র্যাক উইথও বলা আছে, ট্র্যাক উইথ বলা আছে না, হ্যাঁ এই যেটা স্মলার ট্র্যাক অফ দ্য ভেহিকল মাস্ট বি নো লেস দেন 75% অফ লার্জার ট্র্যাক। আর এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউর ফ্রন্ট ট্র্যাক উইথ। আর আবার পিছনেও ট্র্যাক উইথ আছে না, পিছনের ট্র্যাক উইথ ওরা একটা মাপ আছে, দুটো হচ্ছে ফ্রন্ট রিয়ার ট্র্যাক উইথ, এটা হচ্ছে ফ্রন্ট ট্র্যাক উইথ। তো বলছে কি রিয়ার মানে একটা আরেকটা 75% এর কম বেশি হইতে পারবে না। আচ্ছা, তো এখান থেকে আমি হুইল বেস পাইলাম আর ধর ট্র্যাক উইথ পাইলাম সামথিং, ধরলাম 1300 মিলি পাইলাম। এন্ড ট্র্যাক উইথ কেমনে ডিটারমাইন করবি? এখন ট্র্যাক উইথ এত কম পরিমাণও ডিটারমাইন করা, আচ্ছা মনে কর গাড়ি বা যে কোনো একটা বলই ধর, আমি যদি একটা রোটেশন করাই, একটা সুতায় বাইন্ধা ঘুরাই, তাহলে কি আমার এটা তো এইচএস এর কনসেপ্ট, মানে বাইরের দিকে ছিটটা যাইতে চায়, ঠিক না? আর ওরে আবার এদিকে আমার সুতা টানটা ওরে আটকায় রাখতে চাইতেছে। তো আমি যেটা মানে বুঝাইতে চাইতেছি যে গাড়ির ট্র্যাক উইথ এত কমও হওয়া যাবে না যে গাড়িটা যাতে উল্টায় না যায়, বুঝছো? মানে টার্ন নেওয়ার সময় যাতে উল্টায় না যায়, মানে এখানে যদি ট্র্যাক উইথ খুব কম হয় গাড়ি কিন্তু উল্টায় যাবে। কেমনে? গাড়ির 4 চাকার মধ্যে 4 ধরনের লোড কাজ করতেছে, ঠিক না? যে আমার লোড ট্রান্সফার তো বুঝছো, যে লোড সত্যি ট্রান্সফার হয় না কিন্তু টেন্ডস টু ট্রান্সফার, বুঝছো? মানে লোডটা শিফট হয়ে যাওয়া হচ্ছে লোড ট্রান্সফার, এগুলা বুঝো চেষ্টা করি। তো আমার গাড়ি যখন খুব বেশি যদি কম হয় ট্র্যাক উইথ, তাইলে আমার কি গাড়ি উল্টা যেতে পারে। কেমনে? কি চারটা চাকার মধ্যে 4 ধরনের লোড কাজ করে। যেমন আমাদের একটা এক্সেল আছে, এক্সেল থেকে দেখাই। তো ধর এটা আমরা কেমনে বাই করবো এটা? আচ্ছা, গাড়ি উল্টায় যাবে কি যাবে না, মানে কতটুক ট্র্যাক উইথ হইলে গাড়ি উল্টাবে না, কতটুক হুইল বেস হইলে গাড়ি ঠিক আছে, হিসাব আমরা কেমনে বাই করবো? হিসাব আমরা বাই করবো হচ্ছে আচ্ছা এইসবের জন্য কিছু পড়ালেখা করা লাগবে। যেমন এই যে এই বইটাতে অনেক কিছু দেওয়া আছে, এই যে কর্নারিং এর সময় কি কি কাজ হয়, এই যে দেখ। তো এই যে চাকার মধ্যে কি মানে যখন আমার কর্নার হইতেছে তখন কি এই যে একদিকে ভিতরের দিকে একটা ডাবতেছে, আর উপর বাইরের দিকে কি আমার ওই পরিমাণ রিয়াকশনই বাইরের টায়ারে কাজ করতেছে, ঠিক না? তো আমার কতটুকু পরিমাণ লোড কাজ করলে, এখন এই লোডটা যদি অনেক বেশি হয় তাহলে রিয়াকশন এই দিকে আবার বেশি হবে, তাহলে কি হয় আবার উল্টা, মানে এখানে ডিফারেন্স যদি অনেক বেশি হয় তাহলে কি হয় উঠা যাওয়ার চেষ্টা করবে, আর হয় ডাইবা যাওয়ার চেষ্টা করবে। তাহলে কি যদি উঠা যায় তাহলে কি গাড়ি আমার উল্টা যাওয়ার একটা চান্স আছে। চাকা উপরে উঠে যাওয়ার মানে অনেক সময় দেখা যায় যে চাকা উপরে উঠে যায় গাড়ির ফর্মুলাতে, যে অনেক সময় বা অনেক গো কার্টে এটা বেশি হয় যে চাকা একটা চাকা টিল্ট হয়ে যায়, ওটা হওয়ার একটা সম্ভাবনা থাকে। যে এই জন্য বলছি যে নো টিল্ট যাতে হয় এটা মাথায় রাখা লাগবে। তো যে এক্সেলটা দেখাইতেছিলাম, ধর কর্নারিং এর সময় আমি ধর 10 মিলির রেডিয়াসের একটা টার্ন, 10 মিলি রেডিয়াসের একটা টার্ন আমি নিব। আর কর্নারিং এর সময় ধর আমার ভেলোসিটি হচ্ছে 10 মিলিমিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সূত্র, এটা হচ্ছে বই থেকে নেওয়া, ওই বই তুই পড়লে এটা বুঝবি। তো ওই সূত্র ফালায় আমি দেখতেছি যে আমার আচ্ছা এ ইকুয়াল টু ভি স্কয়ার বার আর, মানে রোটেশনের সময় যে অ্যাক্সেলারেশন, এখান থেকে আমি কি পাই যে 10 100 আর ভাগ আর মানে 10, এখানে যদি আমি 10 দেই
10 দিই। আর এখানে সূত্র থেকে আমার বাকি যে ক্যালকুলেশন পাইলাম যে দেখ আমি এখন 4 চাকার ইনার আউটার রিয়ার আউটার এরকম 4 চাকার মধ্যে 4 ধরনের ফোর্স পাইতেছি। তাহলে আমার মোটামুটি সবগুলা পজিটিভ আছে, তার মানে মোটামুটি সবগুলা মাটিতে লাগা আছে, কম বেশি আছে কিন্তু লাগা আছে। কোনো একটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমার বুঝতে হবে কি ওই চাকা আকাশে উঠে গেছে। যেমন আমি এখানে ধর ট্র্যাক উইথ অনেক কমাই দিই, এখানে কমাই দিই ধর তার 1 মিনিট ট্র্যাক উইথ আমাদের কত আসে, ট্র্যাক উইথ কমাই যদি ধর আমি 1.1 একটু আগে ছিল হচ্ছে 1300 মিলির মতো, ঠিক না? তা আমি ধর 500 মিলি দিলাম, ধর 0.5 মিলি দিলাম, মানে অনেক কমাই দিছি। এই যে দেখ ইনার মানে দুইটা চাকা কি উপরে উঠে গেছে, আকাশে উঠে গেছে, বুঝছস? কর্নারিং এর সময় নেগেটিভ আইসা পড়ছে মানে কি আকাশে ভাইসা আছে, এটা হওয়া যাবে না, সবগুলা পজিটিভ থাকা লাগবে। তো আমার ট্র্যাক উইথ এখান থেকে আমি আইটারেশন করে করে পাবো যে আমার ট্র্যাক উইথ মানে কোটটুকে নিচে যাওয়াই যাবে না, আর কোটটুক যাবো আর কি, ঠিক আছে? তো এগুলা গেলাম হচ্ছে আমার ট্র্যাক উইথ। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিজির লোকেশন। সিজির লোকেশন যত নিচে রাখা যায়, যত গ্রাউন্ডে রাখা যায় দিকে রাখা যায় তত ভালো, আর বেশি উপরের দিকে উঠে গেলে আবার গাড়ি টিল্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এটা কেমনে হিসাব করে? এটা হিসাব করে নরমাল নিয়ম হচ্ছে যে ড্রাইভারের ওজন কত, ধরলাম আমরা একটা 60 কেজি ওজনের ড্রাইভার ইউজ করবো, এরপরে ইঞ্জিনের ওজন হচ্ছে 45 কেজি আমাদের যে ইঞ্জিনটা, তারপরে হচ্ছে মনে করো মানে মেজর জিনিসগুলো আর কি, তারপর ফুয়েল ট্যাঙ্ক কত, ফুয়েল ট্যাঙ্ক মনে করো 5-6 কেজি, তারপরে মানে সবকিছু যত কিছু আছে সবকিছু মিলাই আমি একটা রাফ একটা একটা সলিড ওয়ার্কস মডেল বানাবো বা যে কোনো কিছু রাফ। তো ওদেরকে আমি বিভিন্ন জায়গার মধ্যে বসাইছি, ওদেরকে বসানোর পর আচ্ছা আমি বই থেকে দেখাইলে ইজি হবে। কই জানি এই যে দেখ, তো সবকিছু বসানোর পর আমি ধর স্ট্যাটিক্স এর মতো আর কি মোমেন্ট হিসাব করতেছি। তো এখান থেকে আমি কতটুক ডিসটেন্সে ড্রাইভার আছে, কতটুক ডিসটেন্সে আমার ইঞ্জিন আছে, কতটুক ডিসটেন্সে কি কি আছে সবগুলা মেজর জিনিসপত্র বসায়া আমি এখান থেকে আমি কি পাইতেছি সিজির হাইট আর ওয়েট, মানে হাইট আর লেংথ পাইতেছি আর কি। এন্ড বলতে পারো সেটা তো সেন্টার অফ মাস পাইতেছি, এন্ড সেন্টার অফ মানে ফর্মুলা গাড়ি মানে আমাদের যে গাড়ি বা জিনিসপত্র সবগুলো এত এত ছোট ছোট জিনিস যে সেন্টার অফ মাস আর সিজি প্রায় কাছাকাছি, মানে অনেক সময় দেখা যায় যে একই মানে কোইনসিড করে আর কি। তো আমার এত বেশি ডিফারেন্স নাই, তো সেন্টার অফ মাসিভ বল মানে মোটামুটি সিজির লোকেশন ধরা যায়, ওটা সমস্যা নেই, অনেক টিম এটাই করে। আচ্ছা সিজির লোকেশন ইম্পর্টেন্ট। আচ্ছা আমি কি বলতেছিলাম যে ডিজাইন কনসিডারেশন শুরু করার আগে আমার এই যে একটা ফ্রন্ট রিয়ার 2টা 3টা সিজির লোকেশন 4টা প্যারামিটার এখন পর্যন্ত আমরা ডিটারমাইন করলাম। আরেকটা মেইন প্যারামিটার কি রাইড হাইট জিনিসটা কি? রাইড হাইট হচ্ছে চ্যাসিসের, মনে করো এটা হচ্ছে আমার চ্যাসিস, এটা হচ্ছে আমার রাস্তা থেকে চ্যাসিসের হাইট কত, এটা হচ্ছে আমার রাইড হাইট। মিনিমাম রাইড হাইট কত হইতে পারবে এটাও আমার রুল বুকে দেওয়া আছে, কই 30 মিলিমিটার মনে হয়। আচ্ছা এখন খুঁজা পারা আমার হ্যাঁ মনে আছে 30 মিলিমিটার। তো আমরা রাইড হাইট একটু বেশি ধরি, 50 মিলিমিটার বা 60 মিলিমিটার ধরি, কারণ আমাদের ম্যানুফ্যাকচারিং এরর থাকবেই। ম্যানুফ্যাকচারিং এরর করে শেষ পর্যন্ত আমার দেখা যায় যে 40 মিলি বা 45 মিলির মতো বা অনেক সময় 30 মিলির মতো রাইড হাইট রাখা লাগবে। 30 মিলি তো রাইড হাইট রাখা লাগবে, রুলসই আছে, তো হালকা পাতলা কম বেশি রাখা লাগে, মানে সরি বেশি রাখা লাগে আর কি। তো আমার সিজি লোকেশন পাইলাম, রাইড হাইট পাইলাম, তাহলে আমার কয়টা প্যারামিটার হলো? হুইল বেস 1, হুইল ট্র্যাক উইথ 2টা, 3 4 মানে 2 3, সিজি লোকেশন 4, আর রাইড হাইট হচ্ছে 5, আর হাব অফসেট জিনিসটা কি? হাব অফসেট কই দেখাই তারা মনে করুন। আচ্ছা ভি অফসেট এই যে মনে কর এটা হচ্ছে আমার কি রিমের আউটার প্রোফাইল, ঠিক আছে? মানে আমি যদি একটা চাকারে আমি যদি ট্রান্সপারেন্ট করে দেখার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে আমার আউটার প্রোফাইল। আর চাকার ভিতরে দেখো না যেখানে আমার নাট বোল্ট লাগানোর জায়গা থাকে ভিতরে, ওটাকে একটু ভিতরের দিকে ঢোকানো থাকে না? সবাই না বুঝলে কিন্তু মানে বলিস, আমি একাই বলে যেতেছি আর কি। তো রিমের ভিতরে যে ঢোকানো থাকে এটা আমি যদি সেন্টার পয়েন্ট থেকে এটা ডিসটেন্সটা মাপি, এটা হচ্ছে হাব অফসেট দ্বারা। আমি এখানে আরো ভালো করে দেখানোর অপশন আছে, কই জানি
এই যে বুঝছস, এই যে একদম সেন্টার পয়েন্ট থেকে আমার ওই মানে টায়ারের সেন্টার পয়েন্ট থেকে ওই লাগানো জায়গা পর্যন্ত যে ডিস্টেন্সটা রয়েছে আমার অফসেট। এটা আমার কেন ইম্পর্টেন্ট, ডিজাইনের সময় কেন ইম্পর্টেন্ট, কারণ এটার উপর নির্ভর করে আমার আপরাইট বা হাব, তারপরে মাউন্টিং পয়েন্টস গুলা ডিজাইন করা লাগবে, মানে ভিতরের প্যাকেজিং এর জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে আমি হাব অফসেট ধর পাইলাম কিছু একটা, মানে আমরা যে টায়ার ইউজ করব, যে রিম ইউজ করব, রোড টায়ার যে বললাম একটু আগে, ওই যে রিম ইউজ করব, ওই রিম থেকে আমার ম্যানুয়ালি মাইপা নিতে হবে যে আমার কতটুকু হাব অফসেট আছে। তাহলে আমি কয়টা প্যারামিটার পাইলাম এখানে এখন? হুইল বেস, 2টা ট্র্যাক হুইল, 3, 4, 5, 6টা, এই 6টা প্যারামিটার হচ্ছে আমার মেইন। এই 6টা প্যারামিটার হচ্ছে মোটামুটি ফিক্সড ধরে আমার বাকি প্যারামিটার গুলো ভ্যারিয়েবল ধরে ধরে আগাইতে হবে। একদম ডিজাইনের শুরুতেই এই 6টা প্যারামিটার আমার ফিক্স করে ফেলা লাগবে, কারণ সব যদি আমি ভ্যারিয়েবল রাখি তাহলে বেশি ভ্যারিয়েবল একটা আমি ফিক্স করবো কখন? তো এই 6টা আমি যখন ফিক্স করবো তখন আমার অন্য প্যারামিটার গুলো আমার অটোমেটিকলি আস্তে আস্তে বাই করা শুরু করতে হবে। যে অন্য প্যারামিটার কি কি, যেমন ল্যাটারাল অ্যাক্সেলারেশন, ফুয়েল ট্যাঙ্কের সাইজ, তারপরে আর কি ফোর্স টোর্স, কত ফোর্স পড়বে, কত কি আসে বেশি বংশং, ক্যাম্বার ক্যাস্টার যা যা আছে সব ওখান থেকে এগুলা হিসাবের পর বাইরে হবে। ঠিক আছে, এই 6টা হচ্ছে মেইন প্যারামিটার। আর ল্যাপ টাইম সিমুলেশন কি? ল্যাপ টাইম সিমুলেশন হচ্ছে মনে কর একটা কল্পনার জগৎ, কল্পনার জগতে একটা ট্র্যাক আছে, মনে করলাম আমরা ধর এফএস জার্মানিতে যাব, তো জার্মানির ট্র্যাকটা ধরে এরকম। তো ওই কল্পনার জগতে আমি ওই ট্র্যাকটা ইনপুট দিয়া ওই ট্র্যাকে আমার যে গাড়ি ডিজাইন করছি ওই গাড়িটা আমি চালায় রাখতে পারবো। চালায় দেখলে আমার বিভিন্ন কর্নারিং এর সময়, স্ট্রেট লাইনের সময় গাড়ির এক্সেলারেশন কত হইতেছে, তারপরে ফুয়েল কতটুকু লাগতেছে, এই সেই সবকিছু আমরা ওই ল্যাপ টাইম সিমুলেশন থেকে, মানে অ্যাকুরেট হয় না, 100% অ্যাকুরেট হয় না, মনে কর 70-80% বা এরকম একটা মোটামুটি একটা প্রেডিক্ট করা যায় আর কি। তো এগুলো আমরা হচ্ছে ল্যাপ টাইম সিমুলেশন আর ফুয়েল, এগুলা বাদ দেখ। মেইন প্যারামিটার হচ্ছে 6টা, এই 6টা আমার ফিক্স রেখে আমার ডিজাইন আগাইতে হবে। একটু বুঝছো সবাই? জি ভাই। কিন্তু তুই একলাই বলতেছিস দেখি। আচ্ছা, যাই হোক, এখানে আমি একটু পরে আসতেছি। এখন আমার শুরু করতে হবে, তো ফার্স্টে 6টা প্যারামিটার আমি ফিক্স ধরছি। ফিক্স করার পর এখন আমার সাসপেনশন প্যারামিটার ডিটারমাইন করতে হবে। সাসপেনশন প্যারামিটার আমি ক্যাম্বার ক্যাস্টার কি, তো এগুলো মানে সবাই বোঝার আশা করি, তাও আমি এক লাইনে বলি। ক্যাম্বার হচ্ছে আমি যখন ফ্রন্ট ভিউ থেকে দেখবো গাড়ির চাকা, আচ্ছা এটা হচ্ছে ধর গাড়ির চাকা, এটা হচ্ছে গাড়ির চাকা, ঠিক আছে। তো ফ্রন্ট ভিউ থেকে দেখলে আমার ধর গাড়ির চাকার একটু টিল করা থাকে, একটু টিল যদি আমরা এই যে ভিতর দিকে করি, এটা হচ্ছে আমার নেগেটিভ ক্যাম্বার। আমি যদি বাইরের দিকে করি এটা হচ্ছে পজিটিভ ক্যাম্বার। এই টিল জিনিসটাই হচ্ছে ক্যাম্বার কেন লাগে? টার্নিং এর সময়, আমার আচ্ছা, আমার গাড়ির সাসপেনশনের মেইন উদ্দেশ্য কি? একটা হচ্ছে কমফোর্ট, আরেকটা হচ্ছে আমার এই কি ট্র্যাক যেরকমই হোক, গাড়ির চাকা যাতে সবসময় মাটিতে লাগা থাকে, ম্যাক্সিমাম গ্রিপ নিশ্চিত করা, ঠিক না? তো কর্নারিং এর সময় যাতে ম্যাক্সিমাম গ্রিপ পায়, তাই এই জন্য আমার নেগেটিভ ক্যাম্বার দরকার। এই জন্য আমরা ডিজাইন শুরুতে ফার্স্টে কি বলছি, এটা একটা আইটারেশন প্রসেস, যে আমার 1 থেকে 2 ডিগ্রি যে ফিক্স, এটা কিন্তু কোনো ফিক্স কিছু না। মানে আমরা 1 ডিগ্রি ধর 1 ডিগ্রি বা 2 ডিগ্রি থেকে আমরা ডিজাইন শুরু করলাম, ক্যাম্বার 1 ডিগ্রি ধইরা। তো শুরু করলাম, মানে ফার্স্টের একদম ইনিশিয়াল নাম্বার 1 আইটারেশনের জন্য আমরা কি কি ডাটা ধরতে পারি, এটার একটা নমুনা আর কি। তো ফার্স্টে ডিজাইন শুরু করলে আমি ধরলাম 1 থেকে 2 ডিগ্রির মধ্যে একটা ক্যাম্বার, আমরা নেগেটিভ ক্যাম্বার ধরলাম। ক্যাস্টার জিনিসটা কি? ক্যাস্টার হচ্ছে সেম জিনিসই, মানে সেম জিনিস না, সরি, সাইড ভিউ থেকে যদি দেখি, আমরা সাইড ভিউ থেকে যদি গাড়ি দেখে, ধর এটা হচ্ছে গাড়ির চাকা, সাইড ভিউ থেকে দেখলে কি, এটা হচ্ছে আমার গাড়ির স্টিয়ারিং অ্যাক্সিস। মানে স্টিয়ারিং অ্যাক্সিস বলতে ধর শক অ্যাবজর্বার, টর্ক অ্যাবজর্বার বা যা যা আছে এখানে, মানে এই অ্যাক্সিস বরাবর আছে, বা এই পুশ শট বলতে পারো, মানে মাউন্টিং পয়েন্টস গুলো আর কি। তো আর এটা হচ্ছে আমার ভার্টিক্যাল অ্যাক্সিস, মানে একটা কাল্পনিক ভার্টিক্যাল অ্যাক্সিস। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ক্যাস্টার, ঠিক আছে। তো এটা অনেক গাড়িতে, অনেক ট্রাকে বা অনেক গাড়িতে এই সাইডেও থাকে। আমরা ওইদিকে যাইতেছি, আমরা হচ্ছে পজিটিভ ক্যাস্টারের দিকে আছে, এই সাইডে থাকা পজিটিভ, ওই সাইডে থাকা নেগেটিভ। তো ক্যাস্টার কেন লাগবে আমার? ক্যাস্টার লাগে মনে কর সাইকেল তো চিনোস, গাড়ি টাড়ি বাদ সাইকেলের কি,
সাইকেলে হচ্ছে এই যে সাইকেলের এই যে এরকম এটা হচ্ছে হ্যান্ডেল সাইকেল এরকম, ঠিক না? তো এটা বাঁকা থাকে কেন? এটা তো সোজা থাকতে পারতো। তো সোজা থাক মানে বাঁকা থাকে হচ্ছে আমাদের সেলফ স্টিয়ারের সুবিধা, মানে সুবিধা হয় অটোমেটিক্যালি, আমি এটা ঠেলতে সুবিধা হইতেছে, ঠিক না? এই জন্য হচ্ছে আমার ক্যাস্টার লাগে। আমি যদি সোজা থাকতো তাহলে কি আমার চালাইতে কষ্ট হইতো, আবার পিছনে থাকলে কি ঠেলতে হইতো, তাহলে তো আরো কষ্ট হইতো। তো আমি 5 থেকে 10 ডিগ্রির একটা ক্যাস্টার ধরে নিলাম। আর টো মানে কি? টো মানে হচ্ছে আমি যদি টপ ভিউ থেকে দেখি, উপর থেকে দেখি, এটা আমি কিন্তু ফ্রন্ট সাসপেনশনের কথা বলতেছি, রিয়ার সাসপেনশন আবার প্যারামিটারগুলো ডিফারেন্ট হবে। টো মানে কি? টো যদি আমি উপর থেকে দেখি, উপর থেকে ধরলাম যে ফ্রন্ট ভিউ, মানে সরি টপ ভিউ। টপ ভিউ আবার সেম জিনিস, মানে ক্যাম্বার যেটা, ওটা যদি আমি টপ ভিউ থেকে দেখি ওটা হবে আমার টো। টো হচ্ছে যে যদি বাঁকানো থাকে এমনে, এটা হচ্ছে টো ইন, যদি এমনে বাঁকানো থাকে এটা হচ্ছে টো আউট। আমরা কি ধরতেছি? টো 2 থেকে 3 মিলি টো আউট লাগবে। মানে হ্যাঁ, টো আউট মানে কি? আমরা চাইতেছি ফ্রন্ট চাকাটা যাতে এরকম ভাবে একটু একটু মানে এমনে বাইরের দিকে অ্যাঙ্গেল করা থাকে, ঠিক আছে? কেন টো আউট চাইতেছি কেন? এটা একটা মজার জিনিস। যেমন দেখ, এখন যদি ধর আমার ফর্মুলার স্টুডেন্টের ট্র্যাক গুলো যদি একদম স্ট্রেট লাইন হইতো, মানে স্প্রিন্ট 100 মিটার স্প্রিন্ট দৌড় হইতো, তাহলে কি আমার কোনো সাসপেনশন প্যারামিটার লাগতো না, আমি সব প্যারালাল করে দিতাম, সব গাড়ি সবকিছু প্যারালাল করে দিতাম, একদম সোজা মাটির সাথে লাগা খালি গাড়ি চলতো। কিন্তু আমার ট্র্যাক গুলা কিরকম? অনেক বাঁকা তেরা থাকে, অনেক ঘুরানো টুরানো অনেক কিছু থাকে, তার মানে কি অনেক বেশি কর্নারিং থাকে, ঠিক না? এখন কর্নারিং এর সময় এই যে কর্নারিং টার্নের সময়, এখন টো আউট মানে কি? আমি কি বলছিলাম যে গাড়ির চাকাটা একটু বাঁকা, টপ ভিউ থেকে দেখলে বাঁকা। এই যে এটা যদি আমার চাকার অ্যাক্সিস হয়, আর এই যে একটু বাঁকা আছে, যেটাই হচ্ছে আমার টো আউট। এখন টো আউট কেন লাগবে? মানে গাড়ি চালানোর সময় ফ্রন্ট সাসপেনশনে টো আউট কেন লাগবে? দুই চাকাতেই টো আউট কেন লাগবে? তো ধরলাম আমার এই যে এদিকে হচ্ছে টো আউট আছে, এই যে টো আউট আছে মানে কি একটু একটু বাঁকা 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 হয়ে আছে চাকাগুলা, তাহলে কি আমার চাকার ডিরেকশন কোন দিকে? এই দিকে না? আর এই চাকার ডিরেকশন কোন দিকে? এই দিকে। এখন যখন টার্ন নিতেছে, টার্ন নিলে কি, এই যে টার্ন নেওয়া মানে কি এদিক দিয়ে গাড়িটা আসা লাগবে, গাড়িটা এখন এদিক দিয়ে যাওয়া লাগবে। আর ওর এদিকে কি একটা ল্যাটারাল ফোর্স ওর দিকে কাজ করতেছে ওর চাকার উপর, তাহলে কি ওর চাকাটা অটোমেটিকলি এদিকে ঘুরাই দেওয়ার চেষ্টা করতেছে ফোর্সটা। আর ও তো অলরেডি এদিক দিয়ে ঘুরে গেছেই, তাহলে কি আমার চাকাটা একটু সহজেই এদিক দিয়ে ঘুরে এদিকে যাইতে পারবে। তাহলে কি আমার আন্ডারস্টিয়ার হইতেছে না, মানে আন্ডারস্টিয়ার লাগতেছে, মানে আচ্ছা আন্ডারস্টিয়ার কি ওভারস্টিয়ার কি এটা পরে বলতেছি। আগে আন্ডারস্টিয়ার মানে হচ্ছে, মনে করো আমার গাড়িরে 5 ডিগ্রি ঘোরানো লাগবে, আমি ইনপুটও দিয়েছি 5 ডিগ্রি, গাড়ি ঘুরছেও 5 ডিগ্রি, তাহলে কোনো আন্ডারস্টিয়ারও নাই ওভারস্টিয়ারও নাই। কিন্তু আমার গাড়িরে 5 ডিগ্রি ঘোরানো লাগবে, আমি ইনপুট দিছি 10 ডিগ্রি, তাহলে কি আন্ডারস্টিয়ার মানে কম হইছে। আর ধর আমার গাড়িটা ঘোরানো লাগবে 5 ডিগ্রি, কিন্তু আমি সরি ওভারস্টিয়ার, ওটা আগেরটা বলছি ওভারস্টিয়ার। আর গাড়িটা ঘোরানো লাগবে 5 ডিগ্রি, আমি দিতেছি 3 ডিগ্রি, তাহলে কি আন্ডারস্টিয়ার, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি আমার আন্ডারস্টিয়ার হইতেছে না, আমার যতটুকু দেওয়া মানে অটোমেট মানে খুব সহজেই গাড়িটা ঘুরতেছে। এখন বলতে পারো যে ভাই আমি যদি টো না দিতাম বা টো ইন দিতাম, টো ইন দিলে গাড়িটা কিরকম হইতো? চাকাগুলা ভিতর দিকে দিয়ে ড্রয়িং এর অবস্থা পাওয়া। আচ্ছা চাকাগুলা কি এই যে ভিতর দিকে ঢুকানো, ধর আমি যে ভিতর দিকে ঢুকানো আছে টো ইনের ক্ষেত্রে, তাহলে কি এটা ডিরেকশন কি এইদিকে হইতো, আর এটা ডিরেকশন কি এইদিকে হইতো টো ইনের ক্ষেত্রে। তা অলরেডি গাড়িটা আমার এদিকে যাওয়ার চেষ্টা করতেছে, আর এদিকে আবার আরেকটা ল্যাটারাল ফোর্স পড়তেছে, তাহলে কি চাকাটা আরো বেশি ঘুরে যাওয়ার চেষ্টা করবে, বুঝছো? আর এটাও আরো বেশি ঘুরে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কি সাইডে যে ব্যারিয়ার আছে বা মানুষজন আছে ওরও মানে মানে বুঝছো, মানে তখন আমার কি হবে? আন্ডারস্টিয়ার হবে। গাড়িটা সোজা রাখার জন্য তখন আমার স্টিয়ারিং হুইল ধর, তখন আমার সোজা রাখার জন্য উল্টা দিকে ঘুরায় ঘুরায় যাওয়া, মানে একটু একটু ঘুরায় ঘুরায় যাওয়া লাগবে, তাহলে কি আন্ডারস্টিয়ার হইতেছে। কিন্তু এখানে কি আমার উল্টা দিকে ঘোরানো লাগতেছে না, এদিকে আমি এইদিকে আস্তে হালকা হালকা ভাবে স্টিয়ারিং হুইলটা এই ডিরেকশনে ঘুরাইতেছি, তাই গাড়িটা এই দিক দিয়ে আসতেছে। কিন্তু আমার যাতে বেশি দিক দিয়ে চলে না যায়, তাহলে কি আমার স্টিয়ারিং হুইলটা হালকা হালকা অন্য দিকে ঘুরে রাখা লাগতেছে, যাতে এই জায়গায় পার হতে পারে, তাহলে কি আমার এটা টাইম নষ্ট হইতেছে। এই জন্য কি আমার টো টো আউট রাখা ভালো ফ্রন্ট সাসপেনশন। আচ্ছা স্ক্রাব রেডিয়াস। ভাই টো নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বল। ভাই টো তো আমরা বুঝলাম যে গাড়ির ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে হইলো টায়ারের অ্যাক্সিসের হইলো একটা অ্যাঙ্গেলে দেখাইলেন আপনি, কিন্তু আপনার এখানে হলো অ্যাঙ্গেল না, সরি এটা মিলিমিটারে হবে, আমি মানে ভুলে অ্যাঙ্গেলে দেখাইছি, ওই অ্যাঙ্গেলটা আমার মিলিমিটারে কনভার্ট করে আর কি, মানে
স্ক্রাব রেডিয়াসের উপর কতটুক নির্ভর করে, কতটুক মিলিমিটার বাঁকা রাখবো এই সেই, বুঝা গেছে? অ্যাঙ্গেলও মাপতে পারোস, এটা তো মানে আমার ভুলও হইতে পারে, এটা ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, মানে এটা আর কিছু আছে, মানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, এখন আমরা যদি স্ক্রাব রেডিয়াসে যাই, স্ক্রাব রেডিয়াস কি? আচ্ছা, আমি এখান থেকে দেখাই তাহলে আরো ভালো কিছু। এই যে স্ক্রাব রেডিয়াস হচ্ছে আমার এই টায়ারের যে মাস অ্যাক্সিস আছে ওখান থেকে আমার কিনপিন কেপিআই, কিনপিন এক্সপ্লেনেশন, কিনপিন ইনক্লাইনেশনের যে ডিসটেন্স তৈরি হচ্ছে আমার স্ক্রাব রেডিয়াস। আর কিনপিন ইনক্লাইনেশন কি আবার কোশ্চেন আসতে পারে। কিনপিন ইনক্লাইনেশন হচ্ছে আমার যে, ধরে এটা একটা মাউন্টিং পয়েন্ট, এটা একটা মাউন্টিং পয়েন্ট, এই মাউন্টিং পয়েন্ট বরাবর যখন আমি একটা অ্যাক্সিস কল্পনা করি, দেখানোর কথা দেখায় না কেন, এই যে এটা হচ্ছে আমার কিনপিন ইনক্লাইনেশন, আর এটা হচ্ছে আমার সেন্টার লাইন। তো একটু পরিমাণ ডিসটেন্স হচ্ছে আমার কি স্ক্রাব রেডিয়াস। স্ক্রাব রেডিয়াস কেন ইম্পর্টেন্ট? স্ক্রাব রেডিয়াস বেশি হলে আমার ড্রাইভারের শক্তি বেশি লাগবে টার্নিং করার ক্ষেত্রে, আর যদি কম হয় ড্রাইভারের শক্তি কম লাগবে। আর স্টেবিলিটি আরো বিষয়পত্র আছে, সব পরের কথা। সহজ ভাষায় হচ্ছে ড্রাইভারের শক্তি কম বেশি লাগবে স্ক্রাব রেডিয়াসের উপর নির্ভর করে। ডিপেন্ডস অন ডিফারেন্সিয়ালের উপর নির্ভর করে আমার স্ক্রাব রেডিয়াস করতে হবে না হবে। আমরা ইউজ করি হচ্ছে ওপেন ডিফারেন্সিয়াল, অনেক ইন্ডিয়ান টিম ইউজ করে স্পুল ডিফারেন্সিয়াল, আর বিদেশি টিমরা ইউজ করে, বিদেশি টিম বা ইন্ডিয়ান টিমরা অনেকে ইউজ করে টর্সেন ডিফারেন্সিয়াল। এইসবের পার্থক্য কি, এইসব আমি ডিটেলস চাইতেছি না, ওইসব ইঞ্জিন নিয়ে যখন আবার কোনো সেশন হবে তখন ওইসব যাওয়া হবে। মেইন কথা হচ্ছে স্পুল ডিফারেন্সিয়ালের মানে দুইটার মধ্যে পার্থক্য আমি বলে দিই। টর্সেন ডিফারেন্সিয়াল অনেক হায়ার জিনিস, যেমন ওটা বাদ দিই। ওপেন ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে কি আমার দুইটা চাকার মধ্যে দুই ধরনের স্পিড দেওয়া যায়, আর স্পুল ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে কি আমার চাকাগুলো লক করে হচ্ছে হয় স্পিডটারে কন্ট্রোল করে আর কি। হয়তো বুঝছ নাই, ওটা বাদ দিয়ে সব পরে যাই। আচ্ছা, মেইন কথা হচ্ছে যে স্পুল ডিফারেন্সিয়ালের যদি যখন আমরা ইউজ করি তাহলে হচ্ছে আমার স্ক্রাব রেডিয়াস বেশি রাখা লাগে, কারণ চাকা তো লক হয়ে যেতেছে, লক হয়ে যাওয়ার ক্ষেত্রে কি আমার যাতে ট্র্যাকশন না হয়ে যায়, স্ক্রাব যাতে বেশি রাখা লাগে। কিন্তু ওপেন ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে কি আমার দুইটার মধ্যে দুই ধরনের স্পিড যেতেছে, রিয়ার এক্সেলে, তো দুইটার মধ্যে দুই ধরনের কি গেলে স্পিড গেলে আমি কন্ট্রোল করতে পারবো স্ক্রাব রেডিয়াস কম, তখন আমার স্ক্রাব রেডিয়াস কম রাখা ভালো। তো নরমালি হচ্ছে আমার 25 মিলি থেকে 50 মিলি পর্যন্ত স্ক্রাব রেডিয়াস রাখা উচিত ওপেন ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে। আর স্পুল ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে ধর 75 মিলি থেকে ধর 80-85 এরকম। আর টর্সেন হচ্ছে অনেক দামি জিনিস, এগুলা কোনো দেখি নাই, জানি না। আচ্ছা, আর কেপিআই হচ্ছে বললাম যে যেখানে হচ্ছে ওয়্যার স্ক্রাব ওয়ার্কস আউট, মানে যেই মাপে হয়, তো একটু আগেই তো বললাম যে এই ডিসটেন্সটা হচ্ছে স্ক্রাব রেডিয়াস। তো এই আমি স্ক্রাব রেডিয়াস ডিটারমাইন করার পর যে পজিশনে আমার কেপিআইটা ভালো কাজ করে, ওই পজিশনেই হচ্ছে আমি ওই পরিমাণ অ্যাঙ্গেল রাখাই ভালো। মানে স্ক্রাব রেডিয়াস কম বেশি রাখার ক্ষেত্রে কম বেশি করার পর যে ইনক্লিনেশনটা পাবো এখানে, ওই ইনক্লিনেশন মানে যেটা আমার ভালো কাজ করে ওইটাই রাখবো, এটা হচ্ছে মেন কথা। স্টিয়ারিং যেদিন কথা হবে এদিন বলবো না। অ্যাকারমেন্ট হচ্ছে 100%, আর নো এন্টি। সাসপেনশন জিওমেট্রির মধ্যে অনেক কিছু আছে, যেমন এন্টি স্কোয়াট, এন্টি লিফট, এন্টি ডাইভ। নো এন্টি, আমরা কোনো এন্টি জিওমেট্রি ইউজ করবো না, কারণ এন্টি জিওমেট্রি ইউজ করলে দেখা যায় আমি যদি চেসিসের সাইড ভিউ দেখি, চেসিসের সাইড ভিউ দেখলে হচ্ছে আমার এন্টি জিওমেট্রি গুলো ইউজ করলে অনেক সময় পয়েন্ট গুলা এরকম বাঁকাতেরা হয়ে যায়, সাসপেনশনের মাউন্টিং পয়েন্ট গুলা বাঁকাতেরা হয়, তখন আমার ম্যানুফ্যাকচারিং এ অনেক কষ্ট হবে। মানে এত ফেসিলিটি আমাদের নাই ম্যানুফ্যাকচারিং এ, তো আমি কোনো এন্টি জিওমেট্রি ইউজ করবো না। আর আমাদের গাড়ি এত বেশি হাই স্পিডও না যে এন্টি ডাইভ, এন্টি লিফট এত কিছু লাগবে। আচ্ছা, পিছনের দিকে হচ্ছে আমি এখানে একটু ফাস্ট যাই, অনেক দেরি হয়ে যেতেছে। তো পিছনের দিকে সেম ক্যাম্বার 1-2 ডিগ্রি নেগেটিভ, টু পিছনের দিকে আবার টু ইন রাখা লাগবে। পিছনে যদি আমি টু আউট রাখি তখন আবার গাড়ির স্পিনিং এর একটা সম্ভাবনা আছে, মানে স্টেবিলিটি গাড়ি মানে স্কিড করার একটা সম্ভাবনা আছে টার্নিং এর সময়, যেজন্য পিছনের ক্ষেত্রে আমার টু ইন রাখা ভালো। আর পিছনে কোনো স্ক্রাবের দরকার নাই, আর নো এন্টি, একই নো এন্টি।
আচ্ছা, মানে কোনো অ্যান্টি জিওমেট্রি নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা চেসিস এর ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে ধর সবকিছু পাইছি, এখন নাকি আমাদের চেসিস এর ক্ষেত্রে ট্রায়াঙ্গুলেশন অনেক ইম্পর্টেন্ট। ট্রায়াঙ্গুলেশন ইম্পর্টেন্ট, তো স্ট্যাটিক্স এ পড়ছিস যে ট্রায়াঙ্গুলেট করলে এই যে দেখ ডিফ্লেকশন অনেক কম হইতেছে, কিন্তু নরমালি ট্রায়াঙ্গুলেট না করলে ডিফ্লেকশন বেশি হয় কোনো একটা ফোর্স টোর্স পড়লে। এটা তো নরমাল বেসিক জিনিস। আচ্ছা, এখন আমার ককপিট ডিজাইনের ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট তো হচ্ছে 1 নাম্বার রুলস মাইনা করা লাগবে। এই যে রুলস জানি কই, এই যে রুলস এর যে ভার্টিক্যাল টেমপ্লেট, হরাইজন্টাল টেমপ্লেট, এগুলা পাস করা লাগবে। আরেকটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে ড্রাইভার সিলেকশন, মানে যে গাড়ির ড্রাইভার হবে ওরে ড্রেস টেস পরাইয়া, এরকম হেলমেট পরাইয়া এই যে কয়টা মাপ নেওয়া লাগবে। যে ওর পা কতটুক আছে, হাত পা কতটুক লম্বা, এইসব বসায়, যে এইসব মাপ টাপ তো নিয়ে আমরা নোট কইরা চেসিসের ককপিটে যাতে ওর জায়গা হয়, গাড়ি ড্রাইভারের জায়গা হয়। আবার বেশি জায়গা থাকলেও সমস্যা, আবার কম জায়গা থাকলেও সমস্যা। তো মাপটাপ নিয়ে আমরা ককপিটের ক্ষেত্রে ডিজাইনে যাবো আর কি। এগুলা সবই ওই বইটাতে আছে, আমি তাদের গ্রুপে বইটা দিয়ে দিব নি, বইটা ভালোই আছে। আচ্ছা আচ্ছা, এখন মনে কর আমাদের সবকিছু ডিজাইন করা শেষ, আমরা মোটামুটি দেখতে একটা চেসিস পাইলাম, একটা চেসিস পাই গেছি মনে কর দেখতে এরকম। এখন আমার যে চেসিসটা তো বানানো লাগবে। আচ্ছা, এটা তো বাস্তব, কিন্তু আমার সলিড ওয়ার্কসে বানাইছি, তা আমার এখন বাস্তবে বানানো লাগবে। আর চেসিস এর ম্যাটেরিয়াল কি সিলেক্ট করব? এমএস পাইপ। এখন এসএস নিব না কেন? এসএস এর ওয়েট অনেক বেশি, এসএস এর ওয়েট অনেক বেশি হয়, এই জন্য এসএস নিব না, আর এমএস পাইপ ইউজ করব। এমএস পাইপ তো দুই ধরনের, একটা হচ্ছে স্কয়ার আর একটা হচ্ছে আমার কি সার্কুলার। এখন বলতে পারো স্কয়ার, ফুল চেসিস আমরা স্কয়ার বানালাম না কেন? ফুল চেসিস স্কয়ার বানালাম না কারণ রুলসে আছে, এই যে রুলসটা দেখাই আমার, এই যে দেখ কিছু কিছু জায়গা বলে দিছে যে মেইন রোল হোক, সাইড ইমপ্যাক্ট স্ট্রাকচার, এই সেই সবকিছু কতটুক থিকনেস থাকা লাগবে, সার্কুলার পোর্শন কতটুক থাকা লাগবে, এগুলা বলা আছে রুলসে। তো আমার রুলসে যেহেতু বলা আছে, তাহলে আমি পুরাটা আমি স্কয়ার চেসিস বানাইতে পারবো না। আর আরেকটা সমস্যা হচ্ছে স্কয়ারও হচ্ছে একটা সার্কুলার পাইপের তুলনায় একটা স্কয়ার পাইপ 20 থেকে 22% বেশি হাই। মানে মনে করো 1 মিটারের একটা সার্কুলার পাইপ যদি নিই, আর 1 মিটারের যদি একটা স্কয়ার পাইপ নিই, তাহলে 1 মিটারের সার্কুলার পাইপটার ওয়েটের চেয়ে ওই স্কয়ার পাইপটার 20% বেশি হবে, মানে হেভিয়ার। লো টর্শনাল রিজিডিটি স্কয়ার পাইপের। কিন্তু আবার কিছু সুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে ইজি টু ফ্যাব্রিকেট, ইজি ফিট, মানে অনেক ব্র্যাকেট ট্যাকেট, অনেক জোড়া লাগানোর ক্ষেত্রে স্কয়ার ব্র্যাকেট ইজি, বডি প্যানেলিং লাগানোর ক্ষেত্রে ইজি, আর বেন্ডিং রেজিস্ট্যান্স আবার স্কয়ারের ভালো। আচ্ছা, তো এখন আমরা একটা বড় ভুল করছি, যে মিস্টেক্স এন্ড নেক্সট সাজেশন, যে আমরা পুরাটাই রাউন্ড বানাইছি, কিন্তু আমরা কিছু কিছু জায়গায় ইচ্ছা করলে স্কয়ার রাখতে পারতাম। যেমন সাসপেনশন বক্সগুলা যদি আমি সাসপেনশনের জায়গাগুলা, মানে আমি যদি ছবিতে যাই, এই ছবিটা ভালো না, ছবি কই, এই যে সাসপেনশনের জায়গাগুলা, এই জায়গাগুলা যদি আমরা স্কয়ার দিতাম, তাহলে কি আমাদের সাসপেনশন ব্র্যাকেট গুলা লাগাইতে অনেক ইজি হইতো। পিছনের এই জায়গাগুলা যদি আমরা স্কয়ার দিতাম, ফ্লোরের কয়টা জায়গায় যদি আমরা স্কয়ার পাইপ দিতাম, তাহলে আমাদের বডি প্যানেল লাগাইতে অনেক ইজি হইতো। তো এইসব আমরা অনেক ভুল করছি। তো এইসবে সাজেশন থাকবে নেক্সট গাড়িতে। ইউজ স্কয়ার টিউব ইন প্র্যাকটিক্যাল এরিয়া, যেসব জায়গায় হচ্ছে স্কয়ার ইউজ করা প্র্যাকটিক্যাল, ওইসব জায়গায় স্কয়ার ইউজ করা উচিত। আর আচ্ছা, এমএস পাইপ ইউজ করবো আমরা গাড়ির পাইপের ক্ষেত্রে। এখন এমএস পাইপের বিভিন্ন গ্রেড আছে, 10, 20, 20, 10, 184, 103, কিন্তু সমস্যা সেগুলো একটা বাংলাদেশে নাই। তো আমাদের কি ইউজ করা লাগছে? আমরা ইউজ করতে হচ্ছে ASTM 553, মানে বাংলা ভাষায় যেটারে RFL ফালকন এমএস পাইপ বলে। এগুলো যে কোনো দোকানে পাওয়া যায়। এখন RFL এর এইটাই কেন ইউজ করলাম? কারণ টু কমপ্লাই রুলস অফ ম্যাটেরিয়াল কম্পোজিশন। এই যে দেখ, রুলসে কিন্তু বলে দেওয়া আছে, এই যে রুলসে বলে দেওয়া আছে যে ম্যাটেরিয়ালের মধ্যে, স্টিল টিউবের মধ্যে কত পার্সেন্ট কার্বন, কত পার্সেন্ট ম্যাঙ্গানিজ, কত পার্সেন্ট এই সেই থাকবে, এগুলা সব বলে দেওয়া আছে। এইসব মানে রুলস মানতে যাইয়া আমাদের দেখা গেছে এই গ্রেডটাই আমাদের ম্যাচ করে, তো এই গ্রেডটা আমরা ইউজ করছি। এখন এগুলা গ্রেড ওই ম্যাচ করে, কিন্তু এগুলা বাংলাদেশে নাই, আর ইন্ডিয়া থেকে আনানো অনেক কস্টলি।
এখন বলতে পারো ভাই এগুলা গ্রেডিং 10, 20, 10, 18, 41 এসব মানে কি, মানে এসব নাম্বার দিয়ে কি বোঝায়? এসব নাম্বার দিয়ে কি বোঝায়? তোরা তো এখন মনে হয় তোদের কি চলে, ম্যাটেরিয়াল ক্লাস চলে, ঠিক না? ম্যাটেরিয়ালের মধ্যে একটা তোরা ক্যালিস্টারের বই যদি পড়ে থাকিস, ক্যালিস্টারের বই এই যেটা ক্যালিস্টারের বইয়ে দেওয়া আছে এগুলো সব কি রে, পড়ে না কেন? আচ্ছা, এই যে এটা ক্যালিস্টারের বইয়ে দেওয়া আছে যে এইসব নাম্বার কেমনে, মানে নাম্বার কি ডিফাইন করে, কেমনে কি নাম্বারিং হয় না হয়, এগুলো দেওয়া আছে। আর আয়রন কার্বন ডায়াগ্রাম, এই সেই পঞ্চম, কোনটার স্ট্রেন্থ কত, এগুলো সব দেওয়া আছে। ও, এই স্ট্রেন্থ গুলা কিন্তু ইম্পর্টেন্ট। এই স্ট্রেন্থ গুলা ইম্পর্টেন্ট কেন রুলসে বলা আছে কিন্তু, এই যে রুলসে বলা আছে যে কত স্ট্রেন্থ হইতে হবে, ইয়াংস মডুলাস এই সেই, এইসব কিন্তু মানা লাগবে কিন্তু এগুলো। তো ম্যাটেরিয়াল কম্পোজিশনের উপর এসব অনেক ডিপেন্ড করে, তো এগুলো ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা সবকিছু মাইনে টানা পরে শেষ পর্যন্ত আমাদের বাংলাদেশের ক্ষেত্রে পাইলাম হচ্ছে আরএফএল এর ফালকন পাইপটা চলে মোটামুটি, তো ওটা আমরা ইউজ করছি, ওটা ইউজ করে আছে চেসিস বানানো হয়েছে। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং প্রসেসের আমরা ম্যাটেরিয়াল সিলেকশন হয়ে গেছে, আর আমরা কি ম্যানুফ্যাকচারিং প্রসেসে যাই, মানে বানানো লাগবে। নো ড্রয়িং অন দি ফ্লোর অর ব্যানার। আচ্ছা, আমরা চেসিস বানানো শুরু করলাম। অনেক ইন্ডিয়ান টিম কি করে, মাটির মধ্যে আঁকে, চেসিসের একটা লেআউট আঁকে, আঁকের উপর পাইপ ফালায় ওয়েল্ডিং করে। ভাই এটা জীবন, মানে ঠিক আছে আমাদের টাকা নাই, আমরা গরিব, ফেসিলিটি নাই, কিন্তু মিনিমাম ইঞ্জিনিয়ারিং রুলস তো ফলানো উচিত। মানে আর যদি ওয়ার্কশপের মধ্যে কাজ করে তাহলে তার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কোনো পার্থক্য হইলো না। তো ড্রয়িং ব্যানার আর ফ্লোরের মধ্যে এরকম করা যাবে না। এরকম করতে গেলে দেখা যায় যে ফ্লোরটা যদি বাঁকা থাকে বা ভাঙ্গা থাকে না থাকে, তাহলে চেসিসের মধ্যেও অনেক এরর দেখা যাবে, তো এইসব করা যাবে না। তো আমরা মানে আমাদের সাধ্যের মধ্যে যে প্রসেসটা ফলো করছি এটা হচ্ছে চেসিস জিগ বানাইছি একটা। চেসিস জিগ জিনিসটা কি? জিগ হচ্ছে মানে এরকম, এগুলো হচ্ছে কার্ডবোর্ড, প্লাইবোর্ডের মধ্যে চেসিসের প্রোফাইল অনুযায়ী বিভিন্ন জায়গায় কাট সেকশন করে এই যে বাস্তবে দেখাই, এই যে এরকম আর কি, যাতে আমি এগুলোকে ফিট করাইতে পারি। মনে করো আমি এটা আলগা বানাইলাম, রোল হুপ, ফ্রন্ট রোল হুপ, মেন হুপ, এসব আলগা বানায় এইসব চিগে বসাইছি। বসানোর পর যাতে আমার এখানে তাহলে আমাকে অ্যাকুরেসিটা একটু বেশি হইতেছে আর কি, আগে নর্মালি মাটির থেকে করার চেয়ে। জিগে বসানোর পর জিগে কেমনে বসালাম, আমাদের এই ওয়ার্কশপেরও তো মাটি ভাঙ্গা দ্বারা, বাঁকা দ্বারা, এই জন্যই আমরা একটা বড় প্লাইউড, মানে অনেক নিচে যে এই প্লাইউডটা দেখা যেতেছে এটা অনেক বড়, অনেক মোটা, যাতে ফ্ল্যাট থাকে। আমরা যাতে, আমাদের তখন টেবিল ছিল না, তো ওই ফ্ল্যাট সারফেস ইনশিওর করার জন্য আমরা একটা বড় প্লাইউড বিছায়া ওইটার মধ্যে আমরা এই যে এই জিগের কার্ডবোর্ড গুলো লাগাইছি অ্যাঙ্গেল ব্রেকেট দিয়া। লাগানোর পর আর আচ্ছা, আর এই কার্ড গুলো হচ্ছে আমার লেজার কাটে কাট করা, তাই অ্যাকুরেসি মোটামুটি ভালোই ছিল। তো লেজার কাটে বসানোর পর ওই এই যে দেখ এখানে যদি জুম করি, এখানে এই যে ছিদ্র আছে, এই ছিদ্র বরাবর যদি আমি পাইপ ঢুকাই দিতাম, তাহলে এই পাইপটা গিয়ে কি আমার এই যে এখানে লাগতো। মানে এরকম ভাবে আমার খালি আমার মানে পাজেল মেলানোর মতো বলতে পারো আর কি, যে খালি পাজেলের মধ্যে ঢুকায় মাথায় বললেন, এরকম ভাবে বানানো হয়েছে আমাদের যে সিস্টেম। বুঝতেছিস তো সবাই? একটু রেসপন্স করিস। জি ভাই। বুঝতেছি। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, এটাতে গেলে হচ্ছে আমার মাপ ঝোঁক যাতে ঠিক থাকে, অ্যাকুরেসি যাতে ঠিক থাকে, এটার একটা উপায়। আরেকটা উপায় কি, এই যে দেখ এখন যদি আমি এই জায়গাটায় একটু জুম করি, এই জায়গাটায় চেসিসের এই জায়গাটা, বা এই যে এই জায়গাটায় এখানে কি আছে দেখ, এখানে আমার কয়টা পাইপ মিলছে একসাথে, 1 2 3 4 5টা পাইপ একসাথে মিলছে। এখন 5টা পাইপ মিলাইতে গেলে আবার আমি এখন তো ফ্রন্ট ভিউ ছবি নাই আমার কাছে, ফ্রন্ট ভিউ থেকে যদি দেখতে তাহলে দেখতে আবার এই পাইপটা অনেক বাঁকা, বাইরের দিকে বাইরে গেছে, এই পাইপটাও বাইরের দিকে বাইরে গেছে, এই পাইপটাও বাইরের দিকে বাইরে গেছে, মানে বুঝছো? তো এত ক্রিটিক্যাল একটা জায়গায় 5টা পয়েন্ট একসাথে মিলিত হয়েছে, এই জায়গাটার মধ্যে আমি যখন ওয়েল্ডিং করতে যাব, আমার ওয়েল্ডিং করতে গেলে কি পাইপের মাথাগুলো তো আগে কাটা লাগবে। পাইপের মাথাগুলো কাটতে হইলে, পাইপের মাথাগুলো যদি আমি মানে যেমনে মন যেমনে কাটি, তাহলে কি দেখা যাবে যে সবগুলা মিলাইতে যাইলে মাঝখানে অনেক বড় একটা গ্যাপ, সবকিছু ঠিক মতো মিলে নাই, তাহলে এটা একটা সমস্যা। আর গ্যাপ থাকলে কি গ্যাপে যদি আমি ওয়েল্ডিং দিয়ে ফিল আপ করতে যাই, তাহলে স্ট্রেংথ অনেক কমে যায়।
আর হিট মানে ওয়েল্ডিং এর হিট ইফেক্ট জোর অনেক বাইরে যায়। এসব আস্তে আস্তে সামনে আমি বলবো, কিন্তু আপাতত একটু কি মাথায় রাখ যে এখানে যদি আমি যে কোনো ভাবে কাইটার বসাই দিতাম তাহলে কি আমার এরর হওয়ার চান্স অনেক বেশি থাকতো। এই জন্য আমরা কি করছিলাম, চেসিস নচিং নামে একটা জিনিস আছে, যেমন সলিড ওয়ার্কসে তো আমরা আগে এই ডিজাইনটা করছি। সলিড ওয়ার্কসের হচ্ছে এই পাইপটা আমি আলাদা করলাম, ডিজাইনে করা যায় এইসব আমরা সামনে যখন আরো চেসিস সাব টিম বা সাসপেনশন সাব টিম আলাদা আলাদা যখন যদি আরো মিটিং হয় তখন ডিটেলসে দেখাবো নাই, কিন্তু আপাতত একটা ওভারভিউ দিতেছি আর কি, আজকের সেশনটা ওভারভিউ খালি। তো এই পাইপটাকে আমি আলাদা করছি, আলাদা করার পর এই মাথার মধ্যে তো আমার কাট করা লাগবে, এই মাথার মধ্যে কাট করা লাগবে। তো কোন প্রোফাইলে কাট করা লাগবে তো আমি এখান থেকে পাইছি যে কেমনে কাট করা লাগবে। এখন আমি একটা সার্কুলার পাইপ চিন্তা করে একটা সিলিন্ডারে যদি আমি কাইটা মেলায় ধরি তাহলে কি একটা রেক্টেঙ্গুলার জিনিস হয়ে গেল না? তো সেম ভাবে আমি ওই পাইপটাকে কাইটা মেলায় ধরার পর তাহলে দেখলাম যে একটা রেক্টেঙ্গুলার জিনিস হয়ে গেছে এরকম। রেক্টেঙ্গুলার প্রোফাইলটা কিরকম হইতেছে, আমার কাট সেকশনের প্রোফাইল গুলো হইতেছে এরকম 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 এরকম। এখন ওই প্রোফাইলটা আমি 1:1 স্কেলের ড্রয়িং সলিড ওয়ার্কসে ড্রয়িং করে আমরা হচ্ছে প্রিন্ট করছি কাগজে প্রিন্ট করার পর ওই প্রিন্ট কাগজটা হচ্ছে কিসের মাথায় লাগাই দিছি, কি জানি বলে, পাইপের মাথায় লাগাই দিছি, ঠিক আছে? তো পাইপের মাথায় লাগাইলে মানে আরো ইজিলি বোঝানোর জন্য তারা দেখায়। পরে ভাই ওই স্কেচটা অনুযায়ী আর কি আপনি কাটছেন পাইপটা কাটছি, জোড়া এই যে লাগানোর জন্য। জি ভাই এই যে বুঝছি। বুঝছস, মানে যদি আমি একটু জায়গা কাটা ফেলতে হবে পাইপের, তাহলে আমার জি ভাই মানে ইজি হইতেছে জিনিসটা, আর কাজ অনেক টাইম মানে অনেক কমে যেতেছে। এটা একটা ভালো জিনিস, তো এটার কারণে আমাদের এই জায়গাতে গ্যাপ নাই, একদম নাই, খুবই কম হয়েছে। এই জিনিসটা অনেক ভালো হয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আর কি। আচ্ছা গেল নচিং। আচ্ছা আমরা যাই ওয়েল্ডিং। আচ্ছা আমরা করছি হচ্ছে টিক ওয়েল্ডিং। আচ্ছা এগুলো তো সবাই পড়ছো মানে 1 1 1 2 না কই জানি। টিক ওয়েল্ডিং করছে, আর্ক ওয়েল্ডিং করি না কেন? আর্ক ওয়েল্ডিং করি না হচ্ছে আর্ক ওয়েল্ডিং হচ্ছে অনেক বড় মোটা মেটালে করে, ওর টেম্পারেচার অনেক বেশি থাকে। আর আমাদের পাইপগুলার ইনার ওয়াল মানে থিকনেস অনেক কম। এখানে আর্ক ওয়েল্ডিং করতে গেলে একটু অ্যাক্সিডেন্ট হইলে অনেক বড় একটা হোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হোল হইলে তো মানে চেসিসে ওয়েল্ডিং এ কোনো হোল থাকলে তুমি সাথে সাথে বাদ, জাজেসরা তোমার ওইখানেই মনে করো যে অপমান করে বাইক মানে বললাম, মানে বলার জন্য বললাম, অপমান করবে না কিন্তু মানে অনেক বকাঝকা দিবে আর কি। ওয়েল্ডিং থাকা মানে হোল থাকা যাবে না। আর্ক ওয়েল্ডিং এ হোল হয়ে যায়, টেম্পারেচার অনেক বেশি। আর্ক ওয়েল্ডিং এ আরেকটা বিষয় হচ্ছে দেখ, এই যে দেখ এখানে সাদা সাদা, এটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং আর এটা হচ্ছে টিক ওয়েল্ডিং। তো এখানে কি আমার সাদা 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 জোনটা অনেক বেশি, দেখছোস? মানে এগুলো হচ্ছে হিট ইফেক্টেড জোন, একটু পরিমাণ একটু জায়গা পর্যন্ত হচ্ছে টেম্পারেচার ছড়া গেছে, কিন্তু এই টিক ওয়েল্ডিং এর দেখ টেম্পারেচার ইফেক্টেড জোনটা কত কম। এখানে আমার ফেলিয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এখানে অনেক কম। আর দেখতে সুন্দর, টিক ওয়েল্ডিং দেখতে সুন্দর, অ্যাস্থেটিক। আর আর্ক ওয়েল্ডিং এ অনেক স্ল্যাগ জমা হয়, এখানে টিক ওয়েল্ডিং এ স্ল্যাগ হয় না। লেস ডিস্টরশন, যেহেতু হিট ইফেক্টেড জোন বেশি এখানে ডিস্টেনশন হওয়ার চান্স বেশি, এখানে চান্স কম। লেস পেনিট্রেশন, যেটা বললাম, হোল হয়ে যায়। ফাইন ওয়েল্ডিং, সুন্দর ওয়েল্ডিং আর হিট ইফেক্টেশন, এগুলোর কারণে আমরা হচ্ছে টিক ওয়েল্ডিং ইউজ করছি। মিগ ওয়েল্ডিং ইউজ করি না কেন? কারণ আমরা যে ওয়ার্কশপে কাজ করছি এখানে মিগ ওয়েল্ডিং নাই। আচ্ছা ম্যানুফ্যাকচারিং প্রসেস। আচ্ছা ওয়েল্ডিং করার আগে আমার কিছু জিনিস মাথায় রাখা লাগবে। আর্ক করি, মিগ করি, যেটা মন সেটা করি। ফার্স্টে এমএস পাইপে অনেক বেশি রাস্ট হয়, রাস্টগুলো রিমুভ করা লাগবে। নাইলে ওই যে রাস্টের উপর ওয়েল্ডিং করলে রাস্ট, তারপরে অনেক সময় কাটার পরে ডেব্রি থাকে, অনেক ছোটখাটো মেটালের গুঁড়া, এগুলো হচ্ছে ডেব্রি বলে। ডেব্রি, তারপরে হচ্ছে অনেক ময়লা ধুলাবালি কন্টামিনেশন, এসবের উপরে যদি আমি ওয়েল্ডিং করে দিই এরকম হয়ে যাবে, যে পোরোসিটি থাকবে ওয়েল্ডিং এর মধ্যে, দেখ মানে এইসব মানে এরকম মানে অনেক খারাপ অবস্থা হবে। এইসব করা যাবে না, এইসব সরাই টরায় সুন্দর মতো আগে স্যান্ডিং করা লাগবে। এই জায়গাটায় স্যান্ডিং করে আমার রাস্ট রিমুভ করা লাগবে, ডেব্রি সরানো লাগবে, ধুলাবালি সরানো লাগবে। তারপরে হচ্ছে যাতে লেস গ্যাপ থাকে, মানে গ্যাপ যাতে কম থাকে, এইসব মাথায় রাখা লাগবে। এসব করার পর ওয়েল্ডিং শুরু করা লাগবে। আর ওয়েল্ডিং শুরু করার ক্ষেত্রে বানানো ম্যানুফ্যাকচারিং এ সবসময় আগে শুধু ট্যাকিং করা লাগবে, মানে ফার্স্টে ফুল ওয়েল্ডিং না, যাতে আমি মানে ফুল ওয়েল্ডিং মানে হচ্ছে যে এগুলা
একদম ফুল ওয়েল করে দিছি, যাতে তাহলে আমার ভুল হইলে কি আমি যদি এই পাইপটা আবার কাটি তাহলে কি এই পাইপের মধ্যে তখন আমার আবার একটা হোল হয়ে যাবে, বুঝা গেছে? ফার্স্টে আমি শুধু ট্যাগ দিয়ে রাখবো, যেমন আমাদের ছবিটার মধ্যে দেখ এখানে কিন্তু ফুল ওয়েল্ডিং দেওয়া হয় নাই, ফার্স্টে আমরা শুধু ট্যাগ, এই যে দেখ হালকা একটু ওয়েল্ডিং দিয়ে রাখছিলাম, এরপরে এই যে দেখ হালকা একটু ওয়েল্ডিং দিয়ে রাখলাম, মানে ট্যাকিং করা, এগুলো হচ্ছে ট্যাকিং বলে, হালকা একটু ট্যাগ দিয়ে রাখবো, পরে যখন আমার ফাইনাল সবকিছু ফাইনাল হওয়ার পরে আমি হচ্ছে চ্যাসিস উল্টায় পাল্টায় ফুল ওয়েল্ডিং করবো। আচ্ছা, চ্যাসিসের ম্যানুফ্যাকচারিং প্রসেস গেল, এখন হচ্ছে আমার সাসপেনশন পার্টগুলোতে আসি। সাসপেনশন পার্টগুলোর মধ্যে হচ্ছে আমরা ওই এমএস ব্লক ইউজ করছি, এমএস ব্লক ইউজ কইরা আপরাইট, এটা এই যে আপরাইট সিএনসি প্রসেসিং এর ভিডিও ছবি, আর এটা হচ্ছে আমার লেথ সিএনসি মিলিং এ বানাইছি, আর হাবগুলো হচ্ছে আমরা লেথে বানাইছি, লেথ মেশিন। এখন বলতে পারো এমএস ব্লক কেন ইউজ করলাম, এমএস আমরা যখন বানাইতেছিলাম তখন এমএস ব্লকের কেজি ছিল 100 কত জানি 110 থেকে 120 টাকা পার কেজি, পার 1 কেজি এক্সাক্ট মনে নাই। আর তখন হচ্ছে অ্যালুমিনিয়ামের দাম ছিল হচ্ছে 650 টাকা কেজি, এই জন্য আমরা এমএস ব্লক ইউজ করি। কিন্তু এখানেও আমরা একটা বড় ভুল করছি, বড় ভুল হচ্ছে আমাদের, আমরা অ্যালুমিনিয়ামে যাইতে পারতাম ইচ্ছা করলে। কেমনে? একটা জিনিস বানাইতে ধরি আপরাইটটা বানাইতে আমার যে এই যে এত বড় একটা ব্লক আমি ইউজ করছি, এটার ওজনই হচ্ছে আমার ধর কত, গেস করতে পারবি কেউ? এই এত বড় ব্লকটার মানে ব্লকটার থেকে কাইটাইতে পরে আমি এটা পাইছি পরে, মানে কিন্তু এই ব্লকটার ইনিশিয়াল ওজন কত ছিল কেউ গেস করতে পারবে? 30-40 কেজি তো হবে মনে হচ্ছে। হ্যাঁ, এমনই 35 কেজির মতো ছিল। তো ওইটা থেকে খাইতে আমরা খালি এই যে 1-2 কেজির একটা জিনিস বাই করছি, তো অনেক পরিমাণ ওয়েস্ট গেছে, আর টাকা তো গেছে আমার, মানে 110 × 30 কত হয়, মানে অত পরিমাণ টাকা গেছে। কিন্তু অ্যালুমিনিয়াম যদি আমি ইউজ করতাম ওইটার ওজন কত হতো আমার, 15 থেকে 20 গ্রাম, মানে 20 কেজি হইতো। তাহলে আমার এখানে তো সেম পরিমাণ, মানে অলমোস্ট সেম পরিমাণ, একটু বেশি পড়তো কিন্তু জিনিসটাও তো ভালোই হইতো। তো আমরা ফার্স্ট ইয়ার টিম হিসেবে তখন অনেক কিছু বুঝতাম না, এখন মানে করার পর অনেক কিছু বুঝছি যে ভাই মেটাল মোল্ডিং কেন ইউজ করতে হবে? মানে এখানে মানে মেটাল কাস্টিং মোল্ডিং কেন ইউজ করতে হবে? এটা কাস্টিং না তো, এটা সিএনসি ব্লক থেকে কেটে কেটে বার করছি। হ্যাঁ, আচ্ছা কেউ চাইলে কেউ ইউজ করতে পারে, ওয়েল্ডিং করে অনেকে আপডেট বানায়, চাইলে ইউজ করতে পারে, ওটা যার যার টিমের উপর নির্ভর করে আর কি। ভাই অ্যালুমিনিয়াম সফট মেটাল না? অ্যালুমিনিয়াম সফট, কিন্তু অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ বেশি, অ্যালুমিনিয়াম ডাকটাইল একটু বেশি, কিন্তু অ্যালুমিনিয়ামের স্ট্রেংথ বেশি, স্টিল হচ্ছে ব্রিটেল বেশি। কিন্তু ফর্মুলা স্টুডেন্ট মানে বাইরের দেশেও অ্যালুমিনিয়াম ইউজ করে, মানে এনাফ স্ট্রেংথ আছে ধরে রাখার জন্য। অ্যালুমিনিয়াম বিশেষ করে T6061 এই গ্রেডটা ইউজ করে সবাই, এটা অনেক, এটার স্ট্রেংথ ভালোই আছে। আচ্ছা, আর এটা তো বললামই আমরা হচ্ছে লেদে ইউজ করছি, লেদ ইউজ করে বানানো হয়েছে। এইসবের ডিটেলস যে ডিজাইন প্রসেস, যে এটা দেখতে এরকমই কেন, মানে আরো তো কমপ্লেক্স হইতে পারতো, আরো সহজ হইতে পারতো, এমন কেন, বা এখানে খালি কেন, এখানে এইসব আমরা সাসপেনশন যখন যদি হয় কখনো মানে সামনে হবে তখন দেখাবো আনসিসে কেমনে এইসব করা লাগে। টপোলজি অপটিমাইজেশন করে আমি বুঝছি যে এখানে এই জায়গার ম্যাটেরিয়াল গুলো আমার দরকার নাই, তো এইসব কাইটা ফেলাই দিছি যাতে আমার ওয়েট বাঁচে। এই জায়গার ওয়েট তো হচ্ছে আর্মস লাগানোর জন্য, আর এইসব হচ্ছে এক্সট্রা পার্ট কাটার জন্য। এইসব জায়গা এই যে ভিতরে এই জায়গাগুলো, এগুলো হচ্ছে আমরা কেমনে বুঝছি, এগুলো হচ্ছে আনসিসে টপোলজি অপটিমাইজেশন করে বোঝা যায় যে কোন কোন জায়গায় আমার দরকার নাই ওয়েট। আচ্ছা, যেমন এই যে এখানেও এই যে হাবের ভিতরে হোল কেন, মানে হোল হচ্ছে যাতে ম্যাটেরিয়াল কমানোর জন্য। আমি তো এটা শ্যাফট হিসেবে সলিডও রাখতে পারতাম, সলিড রাখি নাই কারণ ওয়েট বাড়তো। এখন আবার আন্তাজি যে কোনো জায়গা থেকে ওয়েট কমাইলে আমার ফ্যাক্টর অফ সেফটি কমে যাবে, স্ট্রেংথ কমে যাবে। কোন কোন জায়গা থেকে সরাইলে কোনো ইফেক্ট পড়বে না, এইসব হচ্ছে আনসিসে টপোলজি অপটিমাইজেশন করে বোঝা যায়। এইসব সামনের ডিটেলস দেখাবো না কোনো একদিন। আচ্ছা, তো আমার সাসপেনশনের ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলো, আচ্ছা ইঞ্জিন যে বলছিলাম পরে দেখাবো। ইঞ্জিন যে আমরা বলছিলাম 1 সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন ইউজ করলাম, তো তখন আমাদের অপশন আছে দুইটা, মানে দুইটা না অনেকগুলাই ছিল, কিন্তু পপুলার অপশনের মধ্যে ছিল দুইটা, হচ্ছে একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড 355 আর একটা হচ্ছে কেটিএম 390 ডিউ। তো রয়্যাল এনফিল্ডের দাম অনেক বেশি, মানে তখন মানে আরো প্রায় 1-1.5 বছর আগের কথা, তখন তো বাংলাদেশের এখন রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসছে, তখন বাংলাদেশে ছিল না।
তো ইন্ডিয়া থেকে আনানো লাগতো। তো ইন্ডিয়া থেকে আনাইলে আমার ট্যাক্স বেশি, টাকা বেশি, সবকিছুই বেশি। আবার উল্টা দেখ, এটা দেখতে একটা সেলাই মেশিনের মতো, এটা ফিট ডিফিকাল্ট টু ভেরি ডিফিকাল্ট টু অ্যাকোমোডেট। চ্যাসিসে ফিট করানো বহুত কষ্ট, মাউন্টিং পয়েন্ট গুলো অনেক বেশি ভারী। যেমন এটার থেকে মানে কেটিএম থেকে রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনগুলো অনেক বেশি ভার হয়, অনেক বেশি হেভি। রিসোর্স নট অ্যাভেলেবল, মানে খুব বেশি টিম এটা ইউজ করে না, তাই ওরা কেমনে টিউনিং করছে, কেমনে কি করছে না করছে এসব আমরা জানতাম, মানে জানবো না যদি ইউজ কিনতাম। আর আরেকটা ডিজাইন হচ্ছে এয়ার কুলড। এয়ার কুলড অনেক কুলিং সিস্টেম, মানে আমাদের নিজেদের বানানোর কিছু থাকবে না যখন যদি এয়ার কুলড হয়, মানে অপশন অনেক কম। আর মেইন যেটা কারণ হচ্ছে, একটা হচ্ছে হেভি, আর একটা হচ্ছে দাম বেশি, আর একটা হচ্ছে আমার রিসোর্স নাই, এই জন্য আমরা ইঞ্জিনটা নেই, কিন্তু এটা নিছি কেটিএম 390 ডিউক। এখন ভাই মনে হতে পারে যে এটা তো তাইলে ভালোই, এটা যেহেতু নিছি এটা অনেক ভালো ভালো দিক আছে, কিন্তু না, এটার অনেক খারাপ দিক আছে। এক নাম্বার খারাপ দিক, যতটুক পরিমাণ কম দামি মনে হইতে পারে, এত কম দামও না, এটাও ভালোই দামি পড়ছে। আর আমরা তো লিগালি আনাইতে গেলে ট্যাক্স দেওয়া লাগে, অনেক কিছু করা লাগে, অনেক কিছু দেওয়া কইরা এটার দাম ভালোই অনেক বেশি পড়ছে, কিন্তু ওইটার থেকে অনেক লাইটার। এই যে নট সো চিপ, মানে খুব বেশি চিপও না, বহুত দামি পড়ছে। আর লাইটার হচ্ছে এটা হচ্ছে 40 থেকে 45 কেজি এটার ওয়েট ইঞ্জিনটা। রিসোর্স অ্যাভেলেবল মোস্ট, মানে ইন্ডিয়ার প্রায় 90% টিম, সিভি টিম এটা ইউজ করে, তাহলে অনেক বেশি রিসোর্স আছে, অনেক পেপার টেপার অনেক কিছু আছে। কিন্তু এটার একটা সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা এখনো ফেস করতেছি হচ্ছে বিগ থ্রটল বডি। এই যে এক্সক্লামেটরি মার্ক দেওয়া বিগ থ্রটল বডি মানে কি? থ্রটল মানে কি, এটা তো বোঝার আশা করি যে একটা হোল থাকে, ওই হোল দিয়ে বাতাস যায় ইঞ্জিনে ঢোকানোর জন্য। তো এটা থ্রটল বডিটা অনেক বেশি বড়, কিন্তু আমাদের রুল বুকে দেওয়া আছে, আচ্ছা এখন খুঁজতে টাইম লাগবে। রুল বুকে দেওয়া আছে যে থ্রটল বডির রেস্ট্রিক্টর প্লেটটা আমার 20 মিলি ডায়ামিটার হইতে হয়, কিন্তু এটার ডায়ামিটার বলা হয় 40 না 45 মিলি, জানি আমার ঠিক মনে নাই। তো অনেক বেশি বড়। তো এটার সলিউশন আমরা এখন পর্যন্ত পাই নাই, কি করবো আল্লাহ জানে। যে এটার এখন আমরা নিজেদের এয়ার ইনটেক বানাইতে গিয়ে থ্রটল নিজেদের ডিজাইন করা লাগতেছে আর কি। সেটা খুবই কমপ্লেক্স একটা প্রসেস। এটা আমার ওয়ান অফ দ্য বড় বিগ ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটার সেন্সর অনেক বেশি, এত সেন্সর, মানে এত বেশি সেন্সর, মানে কি বলবো, বলার কিছু নাই। মানে এটার মধ্যে মনে করো যেমন আমরা কদিন আগে যে একটা সমস্যা ফেস করছি, যে আমার বাইক যখন পার্ক করে রাখার পরে আমরা একটা স্ট্যান্ড দিয়ে দাঁড়া করে রাখি না, এই বাইকের মধ্যে স্ট্যান্ডের মাথায়ও একটা সেন্সর থাকে, যে ডিটেক্ট করতে পারে যে স্ট্যান্ডটা নামানো আছে, মানে পার্ক করা আছে। যদি স্ট্যান্ডটা উঠাই দেই, তাহলে এটা ডিটেক্ট করতে পারে যে স্ট্যান্ডটা এখন উঠানো হয়েছে। কিন্তু আমরা তো ভাই কিনে আনছি ইঞ্জিন, আমরা তো বাইক কিনে আনি নাই। তো সেন্সর যে আমরা তো সেন্সর মানে স্ট্যান্ড দ্বারা করানো, ছোঁয়া রাখা, এসবের প্রশ্ন তো আমাদের আসতেছে না। কিন্তু ইসিউ তো এটা তো প্রোগ্রাম করে দেওয়া আছে সেন্সরটা সেন্স করার জন্য। তো ওই জন্য আমাদের আলগা একটা শুধু একটা আলগা সেন্সর কিনা ওটারে উঠানোর সিস্টেম কইরা, মানে শুধু টেসিসের মাথায় ঝুলাই রাখা লাগছে, যাতে ও ডিটেক্ট করে যে আসলে সেন্সরটা উঠানো আছে। ও যদি ডিটেক্ট করে যে সেন্সরটা কোনো রকম নামানো আছে, তাহলে ইঞ্জিন স্টার্টই হবে না, এরকম আর কি। মানে এরকম আমি তো একটা বললাম, এরকম আরো হাজার সেন্সর, থ্রটল বডি সেন্সর, এই সেই বহুত কিছু, মানে এত বেশি সেন্সর যে মানে মাথা পাগল হয়ে যাবে মানে ইঞ্জিনিয়ার আর কি। কিন্তু তখন তো আমরা এত ডিটেলসে জানতাম না, মানে ফার্স্ট ইয়ার টিম ইন্ডিয়ানরা ইউজ করে, রিসোর্স পাওয়া যায়, সব দেখে কিনা পরে এত বড় ডিসঅ্যাডভান্টেজ এখন ধরা পড়ছে আর কি। এটা গেল ইঞ্জিন সিলেকশনের কথা। আচ্ছা, এখন আছে ডিফারেন্সিয়াল। ওপেন ডিফারেন্সিয়াল কেন ইউজ করবো, টর্সেন। আচ্ছা, ওপেন আর টর্সেন তোদেরকে একটু দেখাই দেখতে কেমন হয়। এই যে এরকম নর্মাল দেখতে, এগুলো হচ্ছে ওপেন ডিফারেন্সিয়াল। গিয়ারের মাধ্যমে হচ্ছে কি করে, মানে স্পিডটা ভেরিয়েবল করে। আর টর্সেন ডিফারেন্সিয়াল দেখ কত কমপ্লেক্স, মানে এটাও গিয়ারের মাধ্যমে করে, কিন্তু অনেক কমপ্লেক্স প্রসেস আর কি। এই যে আর আমরা ওপেন কেন ইউজ করতেছি, টর্সেন কেন ইউজ করতেছি না? ফার্স্ট অফ অল আমাদের কি নাই, এক্সপিরিয়েন্স নাই। টর্সেন ডিফারেন্সিয়ালে অনেক এক্সপিরিয়েন্স, মানে টর্ক ভেক্টরিং,
টর্কটার ভেক্টর মানে কত রেশিওতে ট্রান্সফার হবে এইসবের এক্সপেরিয়েন্স আমাদের এখনো নাই। সেকেন্ড অফ অল আমাদের টাকা নাই, এই যে নট এনএফএক্স এর টাকা নাই, অনেক অনেক বেশি দাম টর্চন এক্সপেরিয়েন্স। তারপর হচ্ছে লেস কমপ্লেক্সিটি, টর্চনের মধ্যে অনেক মানে ওপেনে অনেক কম কমপ্লেক্সিটি, টর্চন অনেক বেশি কমপ্লেক্সিটি। অ্যাভেলেবিলিটি হচ্ছে টর্চন পাওয়া যায় না, ওপেন হচ্ছে সহজে পাওয়া যায়, এই জন্য হচ্ছে আমরা ওপেন ডিফারেন্সিয়ালটাই প্রিফার মানে ইউজ করছি। ও আচ্ছা, উইংস কেন ইউজ করি নাই ভাই? উইংস ইউজ করলে জাস্ট আমাদের মারবে, কারণ আমরা হচ্ছে এখনো এত বেশি এক্সপেরিয়েন্স হই না ইউজ করার জন্য। উইংস ইউজ করলে কি আমার এক্সপেন্স বাড়তেছে, অ্যারোডাইনামিক্স ফোর্সের কাহিনী বাড়তেছে। তারপরে আমাদের আচ্ছা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কি, আমাদের বড় কোনো কি নাই, টেস্টিং ফ্যাসিলিটি নাই। আমরা যে উইংস লাগাই আদৌ লাভ হইতেছে কি না হইতেছে, আমরা এটা ছোট দেখা যাবে একটা 3D প্রিন্ট করে একটা ছোট উইং টানেলে টেস্ট করতে পারবো, কিন্তু অ্যাকচুয়াল কোনো টেস্ট আমরা করতে পারবো না, কারণ আমাদের উইং টানেল নাই। কমপ্লেক্সিটি বাড়তেছে, এইসব কারণে মানে ফার্স্ট ইয়ার টিমদের অ্যাটলিস্ট 4-5 বছর এক্সপেরিয়েন্স হওয়ার পরে উইংস ইউজ করে বাইরের টিমগুলো আর কি। একটা জিনিস দেখাই, এই যে এরকম বড় বড় উইন্ড টানেলের ভিতর ঢুকায়, এটা তো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, আর ফর্মুলা স্টুডেন্টের ক্যামেরা ইউজ করে। এই যে এই যে এই যে বড় কোনো গাড়ির মধ্যে এই যে গাড়ির বডির মধ্যে অনেকগুলো সুতা লাগায় উইন্ড টানেলের মধ্যে গাড়ি ছাড়ে মানে গাড়ি রাখে, আর সুতাগুলা কেমনে উঠতেছে ওটা দেখে ওরা প্রেডিক্ট করতে পারে যে কোন দিকে কেমন ফোর্স করবে না করবে। তো সব বললামই তো আমাদের ফেসিলিটি নাই, তো সব কথা ভাইবাও লাভ নাই, আমরা এখনো এত এক্সপেরিয়েন্স হয় নাই এরোডাইনামিক ডাটা হ্যান্ডেল করার মতো। এগুলোই হচ্ছে আমাদের জেনারেল ডিসিশন আর ম্যানুফ্যাকচারিং প্রসেস। কি কি গেল চেসিস, প্রথম থেকে যদি একটা রিভিউ দেই যে আমরা আচ্ছা এগুলা বাদ দিলাম, আর রিভিউ যদি দেই, ফার্স্টে ডিসাইড করছি স্পেস ফ্রেম চেসি ইউজ করব, 1 সিলিন্ডার 4 স্ট্রোক 13 ইঞ্চি টায়ার, রোড টায়ার কেন ইউজ করলাম বললাম এগুলো। চেসিসের কাজ কি, চেসিস ডিজাইন শুরু করতে হয় কেমনে, আচ্ছা সবার আগে সাসপেনশন ডিজাইন, এরপরে চেসিস ডিজাইন। সাসপেনশন ডিজাইনের ক্ষেত্রে আমি কয়েকটা প্যারামিটার ইউজ করে হচ্ছে আমি আচ্ছা কেন আইটারেশন প্রসেস, আইটারেশন মানে আমি এগুলো ধরলাম, এখন এগুলা নিয়ে আমি আগে সলিড ওয়ার্কসে বা যে কোনো ক্যাড সফটওয়্যারে একটা বেসিক মডেল দাঁড়া করাবো। এই যে ধর এরকম একটা বেসিক মডেল দাঁড়া করাইলাম, তো বেসিক মডেল দাঁড়া করানোর পর এটা হচ্ছে আমার ফ্রন্ট আর্ম, সাসপেনশন আর্ম, এগুলো এটা হচ্ছে আমার টায়ার, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে রিয়ার, এটা হচ্ছে সাসপেনশন আর্ম, রিয়ার, এটা হচ্ছে আমার ট্র্যাক উইথ হুইল বেস, এটা হচ্ছে আমার ট্র্যাক উইথ। এরকম বেসিক মডেল দাঁড়া করানোর পর আমি যে হার্ড পয়েন্ট গুলা পাবো, ধরলাম এটা হচ্ছে আমার একটা মাউন্টিং পয়েন্ট, এটা আরেকটা মাউন্টিং পয়েন্ট, ওইগুলারে নিয়ে আমি কোনো একটা সফটওয়্যারে মানে সাসপেনশন অ্যানালাইসিস সফটওয়্যার হইতে পারে অপটিমাম, কাইনেমেটিক্স, লোটাস, এরকম সফটওয়্যারে আমি যদি ইনপুট দেই এই পয়েন্টগুলা, তখন আমার ডাটা দিবে যে আমার বিভিন্ন লোড কন্ডিশনে কিরকম ডাটা দিবে। আমি যদি একটু দেখাই, এই যে এই যে এই যে আমার সাসপেনশন আপ ডাউন হবে, এই যে সাসপেনশন ট্রাভেল কত 20 মিলি 30 মিলি মানে এরকম আপ ডাউন হওয়ার কারণে কি পরিমাণ টো অ্যাঙ্গেল চেঞ্জ হইতেছে, কি পরিমাণ এই যে টো ক্যাম্বার কেসটা কি পরিমাণ চেঞ্জ হইতেছে, এরকম একটা ডাটা দিবে ফ্রন্ট সাসপেনশন রিয়ার সাসপেনশনে। তো ওই ডাটাগুলো যদি স্যাটিসফ্যাক্টরি ফার্স্টে জীবনে হবে না, তো স্যাটিসফ্যাক্টরি না হইলে এই পয়েন্টগুলা আমার এই পয়েন্টগুলা তখন এই ভ্যারিয়েবল গুলো আমার আবার চেঞ্জ করা লাগবে, ধর 1.5 1.3 এরকম মানে চেঞ্জ করে আবার ভ্যারিয়েবল আবার ইনপুট দেওয়া লাগবে। ইনপুট দেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত এরকম স্যাটিসফ্যাক্টরি ডাটা আসতেছে ততক্ষণ পর্যন্ত আমার ইনপুট দেওয়া লাগবে। ধর আমার স্যাটিসফ্যাক্টরি ডাটা আসলো, আমি হার্ড পয়েন্ট পাইলাম, এগুলো হচ্ছে আমার হার্ড পয়েন্ট। এই যে এগুলো হচ্ছে আমার হার্ড পয়েন্ট। হার্ড পয়েন্ট মানে কি, মানে একটা পয়েন্টের তো 3টা কোঅর্ডিনেট থাকে, ঠিক না? তো আমার মনে কর এই যে এখানে আমি কি করব,
তো এখানে আমি সাসপেনশন আর্ম লাগাবো। তো এই পয়েন্টটার তো 3টা কোঅর্ডিনেট আছে, ঠিক না? যেখানে আমি সাসপেনশন আর্ম লাগাবো, এখানে এই পয়েন্টের তো 3টা কোঅর্ডিনেট আছে। এই কোঅর্ডিনেটগুলো তো আমার চেসিস ম্যানুফ্যাকচারিং এর আগে এই কোঅর্ডিনেটগুলো আমার জানা লাগবে আগে ডিজাইনের ক্ষেত্রে। এই কোঅর্ডিনেটগুলো আমি এই যে এখান থেকে পাইলাম, যেগুলো হচ্ছে আমার কোঅর্ডিনেট, এগুলো আমি সলিড বক্সে বসানোর পর এগুলো আমি পাইলাম। পাওয়ার পর আমি দেখলাম যে তখন আবার আরেকটা সমস্যা হইলো কি, যে আমার রিমের ভিতর তো সবকিছু জায়গা নেওয়ানো লাগবে, আপরাইট এই সেই যা যা আছে সব জায়গানো লাগবে। তো দেখা যাচ্ছে রিমের ভিতর জায়গা নিতেছে না, রিমের মধ্যে বাড়ি লাগতেছে বা কিছু একটা ব্রেক ক্যালিপার রিমের মধ্যে বাড়ি লাগতেছে। তখন আমার হার্ড পয়েন্ট গুলো আবার চেঞ্জ করা লাগবে। তাহলে কি একটা পর একটা আইটারেশন হইতে আছে, আর এখানে ভ্যালু গুলো চেঞ্জ হইতেছে, এরকম আইটারেশন করে আমি যখন একদম ফাইনাল কোন একটা কি পাবো, ডাটা পাবো হার্ড পয়েন্ট, তখন আমি হচ্ছে চেসিস ডিজাইনে যাব। ডিজাইনের পর এই যে এগুলো হচ্ছে এই হার্ড পয়েন্ট গুলো ধরে, তখন আমি চেসিস আশেপাশে চেসিস ডিজাইন শুরু করব। তো শুরু করার পর চেসিস ডিজাইনের ক্ষেত্রে কিছু প্রিন্সিপাল, এই যে ট্রায়াঙ্গুলেট করা লাগবে, ড্রাইভারের ককপিটের মাপ নেওয়া লাগবে, ম্যাটেরিয়াল, কিছু ম্যানুফ্যাকচারিং প্রসেস, নচিং টচিং, ওয়েল্ডিং এর কেমনে ভালো করা লাগবে। তো পরে এই যে কি দেখালাম একটা সামারি আর কি। তো সাসপেনশনের জিনিসপত্র, তারপরে ইঞ্জিন কোনটা সিলেক্ট করলাম, তারপর ডিফারেনশিয়াল কেন ওপেন, আর এরোডাইনামিক্স কেন ইউজ করলাম না। তো এটাই ছিল আজকে। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো কেউ। আর কেমন লাগছে এটাও জানাইস, মানে যদি নতুন কিছু শিখাস আর কি। কারণ কোনো কোয়েশ্চেন নাই, শেয়ারিং অফ করে দিলাম আমি। হ্যালো আমার কথা কি শোনা যায় না? জি ভাই জি ভাই শোনা যায়। আচ্ছা, কোনো কোয়েশ্চেন না থাকলে ভাই মানে ভাই কেমন লাগছে এটা জানাতে পারো স্যার। আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ, আমার বলো। একটা কোশ্চেন আছে ভাই, ইঞ্জিন কি আমরা তাহলে ডিউকেরটা ইউজ করবো, 390 টা ইউজ করবো নাকি রয়্যাল এনফিল্ড? এখন ওইগুলা সমস্যা এখন তো আমাদের যেটা আছে সেন্সর এটাই, হইতে সমস্যা করতে রয়্যাল এনফিল্ড এখন আর শুধু এখন কিনে টাকা নষ্ট করার দরকার ও নেই। আচ্ছা হ্যাঁ, এই ইঞ্জিন তো ইউজ করবো হ্যাঁ, তাহলে আচ্ছা ভাই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন না থাকলে একটু রিভিউ দে আজকে কেমন লাগলো, আর সামনে কি দেখতে চাস। কি রে ফাতিন, কেমন লাগলো আজকে? ভাই ভালো লাগছে ভাই, আমার এখানে ওয়াচ চলে তো এই জন্য মাইকটা অফ রাখছি। আচ্ছা ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন না থাকলে শেষ করে দেই, বা কিছু বলার না থাকলে। নেক্সট কোন একটা সেশন হবে কি, বা কবে হইতে পারে আনুমানিক? সেটা আমরা পরে গ্রুপে বলে দেবো, মানে দেখবো। ওকে, তাহলে শেষ করে দেই। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল ভাই একটা আহ, বই ভাই। দেখছিলাম, তার নামটা ইয়ে করতে পারেনি। সে একজন বল। মুক্তাদের বলো, সমস্যা নেই। ভাই ওই যে রেস কার ডিজাইন, এটা রাইটারটা দেখতে পারেনি। আচ্ছা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কি কোশ্চেন করতেছিলি? ভাই ওই যে সাসপেনশন দেখানোর সময় যে একটা বই দেখাচ্ছিলেন রেস কার ডিজাইন, ওইটার রাইটারটা দেখতে পারেনি। ও আচ্ছা, আমি বই দিয়ে দিব না গ্রুপে। মেইনলি দুইটা বই আছে মেইন আর কি, মানে দুইটা না সরি একটা, আরসিভিডি গ্রাইস্কাল মানে ভেহিকল ডাইনামিক্স, এটা হচ্ছে মানে গড লেভেল একদম, মানে ওইটা পুরাটা বোঝা অসম্ভব, মানে আমার ক্ষেত্রে সম্ভব হয় না। দুইটা পড়তে পারো, দিব না। আর যেটা এখন দেখাইছি এটা হচ্ছে রেস কার ডিজাইন বাই ডেরেক শিওয়ার্ড, ওটা একটু ইজি করে লেখা, ওটা অনেক কিছু বোঝা যায়। তো বইটই যা যা লাগে আমি গ্রুপে দিয়ে দিব, বা ভিডিও রিসোর্স। আচ্ছা, আর কার কোশ্চেন ছিল? আর ভাই, আমার কোশ্চেন ছিল বেসিক্যালি হচ্ছে যে লাইক যদি অনেকে আই থিঙ্ক মানে
চাকার সাইজ একটু ডিফারেন্ট রাখে, রিয়ার ফ্রন্ট চাকাগুলি, এর কোনো বেনিফিট আছে হ্যাঁ। নাকি সেম সাইজ রাখলে বেটার? না না, বেনিফিট আছে। মানে দেখা যায় যে পিছনে অনেক সময় অনেকে মোটা রাখে, সামনে চিকন রাখে, বা সামনে চিকন রাখে, মোটা রাখে। তো এটা বললাম না, যার যার ডিজাইন প্রেফারেন্সের উপর। তো ট্র্যাক এটা মানে লাইক পিছনে মেইন অনেক সময় দেখা বেনিফিট নাকি? হ্যাঁ, এটাই বলতেছি যে পিছনে অনেক সময় দেখা যায় যে সামনে ট্র্যাক উইথ বেশি থাকে আর পিছনে ট্র্যাক উইথ ছোট থাকে অনেক সময়। এটা টার্নিং এর ক্ষেত্রে অনেক সময় হেল্প করে, বা পিছনে যাতে মানে অনেক সময় পিছনে বেশি বড় রাখলে বা বেশি ছোট রাখলে অনেক সময় স্কিডিং হওয়ার গাড়ি অনেক সময় ব্যালেন্স হারায় যাওয়া, স্কিড করার সম্ভাবনা থাকে। তো ওই সব যাতে না হয় ওটার কারণে। আর মেইন কনসার্ন হচ্ছে টার্নিং আর কি, টার্নিং এর জন্য যাতে সুবিধা হয় এটা। আচ্ছা ভাই, আমার একটা গ্রিপ যাতে কোশ্চেন ছিল। পিছনে থাকে। হ্যাঁ বল। আচ্ছা ভাই, যদি মনে করেন যে আমার ভেহিকলটা জাস্ট স্ট্রেট ওয়েতে চালানোর জন্য হয়, তাহলে তো আমাদের সাসপেনশনে কি এত কমপ্লেক্সিটির দরকার আছে? মানে একদম স্ট্রেট লাইন হইলে? জি, যদি আমি ওইভাবে করতে চাই আর কি। হ্যাঁ হ্যাঁ, একদম স্ট্রেট লাইন হইলে সব আর্ম প্যারালাল লাগবে, কোনো কমপ্লেক্সিটির দরকার নাই। ইয়েস, থ্যাংক ইউ ভাই। সব আর্ম প্যারালাল, সব চাকা একদম ফ্রন্ট, একদম মানে সোজা সবকিছু। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা ভাই, হুইলস গুলা আরেকটু যদি ওয়াইড হইতো তাহলে তো আমার ট্র্যাকের সাথে কন্টাক্ট পয়েন্ট মানে আরো বেশি, তাহলে আরো গ্রিপ পাবো না আমি, না তো ওইটা। আচ্ছা, এখানে আমার বললামই তো, আমার একটা ট্র্যাক উইথটা মাথায় রাখা লাগবে। তো ট্র্যাক উইথ মাথায় রাখা যদি আমি হুইলস বেশি মোটা হয়, তাইলে আবার স্ক্র্যাপ রেডিয়াস বেশি বেড়ে যাবে। স্ক্র্যাপ রেডিয়াস বেশি বাড়লে আমার ড্রাইভারের ক্ষেত্রে, আমার ফর্মুলা স্টুডেন্টে তো পাওয়ার স্টিয়ারিং ইউজ করা যায় না, ড্রাইভারের শক্তি বেশি লাগবে চাকা টাকা ঘুরাইতে। এটা একটা কথা। আর তখন ট্র্যাক উইথে মাপ ঠিক রাখতে গিয়ে আমার সাসপেনশন আর্মস এর লেংথ আবার তখন কমে যাবে। আর সাসপেনশন আর্মস এর লেংথ প্র্যাকটিক্যালি অ্যাজ লং অ্যাজ পসিবল, মানে যত বড় রাখা যায় তত ভালো, কারণ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ভালো হয়, টার্নিং এর ক্ষেত্রে ভালো হয়। তো এখন যদি আমি বেশি মোটা চাকা ইউজ করি তখন আমার আর্মের লেংথ কমে যাবে, তখন আমার হ্যান্ডেলিং এ অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাঙ্কস। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে শেষ করি আজকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। যারা কোশ্চেন না থাকলে লিভ নিতে পারো, মেরে তো ওপেন মনে ছিল নাকি? কোশ্চেন থাকলে থাক। থ্যাঙ্কস ফর দ্য সেশন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম। ভাই, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তো আপনার এই আজকে ওয়ার্কশপটায় অংশগ্রহণ করছিলাম। ও, ভালো লাগলো। ও, ইন্টার সেকেন্ড ইয়ার, তাহলে তো অনেক ছোট। হাই হাই। জি ভাই। আচ্ছা, ভালো। কোন কোন কলেজে কলেজে? ভাইয়া, আমি আইডিয়াল কলেজ ধানমন্ডিতে। ও আচ্ছা আচ্ছা। সেই, ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ নিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।